একটা টপকা চাঁদ উঠেছে আকাশে। হ্যালো এভরিবডি, চণ্ডীমণ্ডপে সকলকে ওয়েলকাম। যারা আজ নতুন শুনছেন আমাদের তাদের বলি যে চণ্ডীমণ্ডপ হলো একটা বাংলা পডকাস্ট চ্যানেল, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা মেরে থাকি। আর যারা অনেকদিন ধরে আমাদের সঙ্গে আছেন তাদের একটা বড়সড় থ্যাংক ইউ। প্লিজ এভাবেই সঙ্গে থাকবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু গিয়ে করে নিন, তাহলে আমরাও একটু মোটিভেশন পাই। আমরা কিন্তু এখানে সবাই গান পাগল, আর বাংলা গান হলে তো কথাই নেই। বাংলা আধুনিক গানের ইউনিভার্সে শিলাজিৎ মজুমদার একটি স্বতন্ত্র নাম। পারলো না প্রবাবলি দেয়ার আর টু কাইন্ডস অফ পিপল। একদল অলরেডি শিলাজিৎ দার গানের ফ্যান, আর অন্য দল এখনো হয়তো শিলাজিৎ দাকে ঠিক আবিষ্কার করতে পারেননি। এই দু দলের জন্যই কিন্তু আজকের আড্ডা। আজ শিলা গান মানে শিলাজিৎ দার গান নিয়ে আড্ডা হবে। সঙ্গে যাবে মিনি আড্ডা দিতে এসেছেন কিংশুক চট্টোপাধ্যায়। কিংশুক দা কবি, সং রাইটার, শিলুদার বহুদিনের বন্ধু এবং কোলাবরেটর। আজ ওনার মুখে শুনবো সব গল্প শিলুদার গান নিয়ে। যারা আমার সঙ্গে সুতো। কিংশুকদা, তোমার আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই পুরো ওয়ার্ল্ডটাতে তোমাকে সবাই চেনে। তুমি শিলুদার সঙ্গে দীর্ঘ দিন ধরে যাপন করেছো, শিলুদার জন্য গান লিখেছো, আর কি করেছো আমি তো জানিও না। আজকে আমরা সেই গল্পগুলো শুনবো। শিলুদাকে কবে থেকে চেনো, কবে প্রথম চিনলে? শিলুদার সঙ্গে আমার প্রথম দেখা হওয়া 99 সাল, 99 এর শেষের দিক, এরকম সময়কাল, মানে 2000 থেকে 2020। এই হুম এই 20 বছরের, এই 20 বছরের একটা জার্নি বলা যেতে পারে। হুম সময়কালটা 1999 হবে। আমাদের, আমি হুম বারাসাত থাকি, হুম মফস্বল শহর বারাসাত, হুম হৃদয়পুর। হুম এই আমাদের এখানে আহ, প্যারিচরণ মহাবিদ্যালয়, মানে হুম আমরা যেটাকে বারাসাত কলেজ বলি, তা আমাদের হুম এই বারাসাত কলেজের একটা ফেস্টে শিলাজিৎদাকে আমাদের ফেস্টে নিয়ে আসার জন্য আমরা একবার প্ল্যান করি। সেই সেই সূত্রে তখন শিলাজিৎদা থাকতো কালিন্দিতে চাষিপাড়া ফ্ল্যাট, হুম চাষিপাড়া বলে একটা জায়গা কালিন্দিতে, সেখানে হুম শিলাজিৎদা থাকতো। তা তা সেই সময় কলেজের যেরকম হয় আর কি, নবীন বরণ অনুষ্ঠানে হুম ইনভিটেশন, আমি যে কলেজে পড়তাম হুম অনুষ্ঠানটা সে কলেজের নয়, আবার আড্ডা মারতে যেতাম বারাসাত গভর্নমেন্ট কলেজে। আচ্ছা। আমার আড্ডার কলেজ ছিল, হুম আমার বন্ধু বান্ধব সবাই পড়তো বারাসাত গভর্নমেন্ট কলেজে। হুম তা এই সেই সূত্রে আমার একটা অনেকটা সময় আহ, এই কলেজে কেটেছে আর এই কলেজের ক্যান্টিনে আড্ডা মারতে মারতে হুম কেটেছে। হুম হুম এবার সেই বন্ধু বান্ধবের সঙ্গে আনতে যাওয়া, সেটা তাকে বলতে যাওয়া যে একটা প্রোগ্রাম আছে আমাদের, হুম হুম তুমি করবে। হুম সেই সূত্রে তা আমার তখন একটা প্রথম কবিতার বই বেরিয়েছে, প্রথম আচ্ছা, মানে তুমি তখন কবিতার লিখছো? লিখছি। হ্যাঁ, তখন লিখি, মানে কবিতাটাই লিখি আর কি, মানে এটা প্রথম থেকেই লেখাটার মধ্যেই আমি থাকি বরাবর আর কি। তো হুম এবার তো তখন ওই লেখা, বেশ কিছু লেখা জড়ো করে আহ, প্রথম কবিতার বই আমার বেরিয়েছে, নাম আমার কৃষ্ণচূড়া, কবিতার বাহ। বইটার নাম। হুম এটা বিশ্বজ্ঞান প্রকাশনী থেকে বেরিয়েছিল হুম আহ, বইটা। সে বইটা নিয়ে তো আমরা দেখা করতে গেছি শিলাদার সঙ্গে। এবার আহ, তার আমি আমার কবিতার বইটা দিয়েছি, শিলুদাকে, কবিতার হ্যাঁ। বইটা দিয়েছি। হ্যাঁ, শিলুদাকে দিয়েছি যেন পড়ে দেখুন। এবার শিলুদা প্রথম একটা কি দুটো কবিতা পড়েই 3 নম্বর কবিতাটায় শিলুদার চোখটা আটকে গেছে। হুম দিয়ে কবিতাটা পড়ে, তার কবিতাটা ছিল, বিগত কত কথা কাব্যে তোলা থাক, যেভাবে বুঝিয়েছো বুঝেছি তাই, বিগত শ্রাবণে বাঁশিতে ভুলিয়েছো, আজকে সরাসরি শরীরে চাই। বেগে বাংলায় ডাবের জল তুমি ভাবের ময়দানে।
শাহরুখ খান হুম এইটা এই কবিতাটায় 3 নম্বর পাতায় এই কবিতাটা ছিল আমার হুম ওই বইটায়। হুম হুম এবার ওই পড়ে বলছে তুই আমার জন্য গান লেখ, আমি গাইবো। হুম এবার ভাবো আমি লিখ কবিতা, এবার আমার মতো করে আমার ভঙ্গিমায় আমি কথা বলি, হুম সেই ভঙ্গিমাটুকু এক জায়গায় হয়ে একটা বই হয়েছে। বইটা দিয়েছি, ছেলেরা বলছে যে এবার আমি গান গাইবো, তুই লেখ আমার জন্য, আমি গান গাইবো। এবার হুম আমি তো আকাশ থেকে পড়েছি বলা যায় যে এবার গান, গান লিখবো কি, মানে গান কি করে লেখে, গানটা কি রকম, মানে এই বিষয়টা আমার কোনো ধারণাই নেই। গান আইডিয়া হ্যাঁ কোনোদিন লিখিনি, ভাবিনি কোনোদিন আমি যে গান লিখবো, এটা আমি কোনোদিন ভাবিনি। হুম কিন্তু ব্যাপারটা হচ্ছে শিলুদা ভেবেছিল প্রথম क्या बात দেখায় क्या बात একজন অপরিচিত ছেলেকে, এটা আমার ভিতরে যে গান আছে সেটা শিলুদা ভেবেছিল। এইখানেই আর কারুর সঙ্গে এই মানুষটার বেসিক পার্থক্য। এই মানুষটা একদম ভেতর পর্যন্ত দেখতে পারে যে কোনো মানুষের, এবং শুধু মানুষ বলবো কেন, এই জগৎ সম্পর্কে এই মানুষটার একটা অন্তর্নিহিত দৃষ্টিকোণ রয়েছে, একটা অন্তর্নিহিত কি বলবো দর্শন রয়েছে, একটা নিজস্ব একান্ত দর্শন, যে দর্শনটা পরবর্তী সময়ে আরো যখন মিশেছি, আরো যখন কাছে গিয়েছি, আরো যখন যাপন করেছি, সঙ্গ করেছি এই মানুষটার, তখন আরো নানান ভাবে টের পেয়েছি। কিন্তু প্রথম দিন একটা মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, এবং একটা মানুষ একটা কবিতার বই দিচ্ছে, এবং সেই কবিতার বইয়ের দুটো কবিতা পড়ার পর 3 নম্বর কথা হচ্ছে তুই আমাকে আমার জন্য হুম, গান লেখ, আমি গাইবো। এই যে আমার ভেতর গান আছে, এটা তো আমি জানতাম না। क्या बात গুরুর এই মতো গানের তোমার গুরুই তো, মানে সব অর্থেই গুরু। কারণ গুরুর কাজ কি, যে পথ দেখানো অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে রাস্তা তৈরি করে দেখাবে, যে তোমাকে রাস্তাটা দেখিয়ে দেবে, তোমার ভেতরের আলোটাকে এসে বাইরে এনে একটা রাস্তা তোমাকে দেখাবে। তা এই ভেতরের আমার যে গানের আলোটা ছিল, এটা যদি শিলুদার সঙ্গে আমার আলাপ না হতো, তাহলে আমি জানতেই পারতাম না যে এই আলোটা আমার ভেতরে রয়েছে। তা क्या बात সেই অর্থে এই প্রথম আলাপ, এবং তারপর এই গানের ভূতটা শিলুদা আমার মাথায় চাপালো। কিংসুকদা একটা জায়গা খুব মিস হলো যে তোমার সাথে আলাপ মানে তুমি ফিজিক্যালি আলাপের কথা বললে তুমি শিলুদার গান শুনেছিলে তো তার আগে নাকি বন্ধুদের সাথে অনেক জাস্ট গিয়েছে গান, গানের আলাপ তো তার অনেক আগে, হ্যাঁ ওই গল্পটা একটু তার বলো যে অনেক আগে, গানের মানে শিলুদাকে খুঁজে পেলে কি করে মানে হঠাৎ ধরো এত লোকজন মানে শিলুদা সত্যি কথা বলতে গেলে আমরা আমরা বিভিন্ন এক্সটেন্ডের ফ্যান তুমি একরকম ভাবে দেখেছো আমি একরকম ভাবে দেখেছি কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা আমরা সকলেই হয়তো স্বীকার করবো যে শিলুদা কিন্তু একদম মেন স্ট্রিম মিউজিক নয় মেন স্ট্রিম মিউজিকে কিন্তু অন্য যে গানগুলো হচ্ছে শিলুদার গানটা তার বাইরে তো সেখান থেকে গিয়ে তুমি শিলুদাকে পেলে কি করে মানে হাউ ডিড ইউ এরা বলে না ক্রিশ্চিয়ানরা হাউ ডিড ইউ ফাইন্ড ক্রাইস্ট সেরকম একদম একদম কি একদম করে পেলে সে কথাটায় আসি। তখন নচিকেতার গান বেরিয়ে গেছে, নচিকেতা শুনে ফেলেছি, কবি সুমন চট্টোপাধ্যায় শুনে ফেলেছি, এই অন্য রকমের গান বাজনা শুরু হয়ে গেছে, আমরা ক্যাসেট কিনছি, দেখছি এই এই সপ্তাহে আবার কে নতুন এলো। হুম হুম তখন অনেকেও, মানে একজন দুজন নয়, মানে বেশ কয়েকশো শিল্পী জীবনমুখী এই ব্র্যান্ডিং এ, জীবনমুখী গান বা অন্য ধরনের বলার ভঙ্গিমার গান, হুম এই এই ফরম্যাটটায় তখন একে একে অনেকে আসছে, মানে দেখলে হবে খরচা আছে মনমোহন সিং, তারপরে তোমার ধরো পিলু ভট্টাচার্য, হুম হুম তারপরে তোমার তপন সিনহা, হুম তারপর এরকম একে একে অনেকে, সেই হুম সময় একটা অনেক মানুষ অন্য ধরনের গান বাজনা, অন্য ভঙ্গিমায় বলার ধরনে, একদম সাধারণ বিষয় নিয়ে গান তৈরি করতে শুরু করেছে। তা এবার এরকম ভাবেই আমি একদিন ক্যাসেটের দোকানে গেছি, যেরকম প্রত্যেক সপ্তাহে সেই সময় টিফিনের পয়সা বাঁচিয়ে বা বাবার তখন পকেট তুমি ঝেড়ে, স্কুলে পড়ো আহ, তখন স্কুলের মাধ্যমিক, তখন আমার মাধ্যমিক 9-10 এরকম সময়কালটা, হুম ওই স্কুল পেরোবো, মানে স্কুল থেকে বেরোবো বা স্কুলের তখনও আছি শেষের দিক স্কুল আচ্ছা জীবনটার, ওরকম একটা সময়, হুম মানে 92-93 ওই হুম সময়কাল, 91-92 ওই ওই সময়কালটা। তো যেরকম ওই টিফিনে পয়সা পাচ্ছি, ক্যাসেট কিনতে যাবে, তো প্রত্যেক 2-3 দিন 4 দিন অন্তর অন্তর ক্যাসেটের দোকানে যাবো, এবং সেই সময়
সব ক্যাসেট কিনতে পারতাম এরকমও না, ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনে রেকর্ড করাতাম। হ্যাঁ, ক্যাসেটের দোকানে সকলে তখন এই বড় তোমার পাওয়ার হাউস দোকানে রাখা থাকতো, সেখানে ওই ক্যাসেট কিনে ওই 13 টাকা 14 টাকা কি 15 টাকা এরকম একটা ক্যাসেট কিনে তার মধ্যে পছন্দের গানগুলো, মানে একটা ক্যাসেট হয়তো 100 বার রেকর্ড হয়েছে কি 200 বার রেকর্ড করেছে ওই একটাই ক্যাসেট তার কাছে, সে ওটাকে রেকর্ড করে যাচ্ছে ফিতে ক্যাসেট। তা ওই তখন নিত হয়তো 25 পয়সা করে নিত একটা গান, 25 পয়সা কি 50 পয়সা করে একটা গান, গোটা ক্যাসেট একটা হয়তো 20টা গান করে দিত, বলতো যে 10 টাকা। এই হিসেবে রেকর্ডও করাতাম। এর মধ্যে দোকানে একদিন গিয়েছি, গিয়ে দেখছি হঠাৎ করেই দেখছি একটা খয়েরি রঙের একটা ক্যাসেটের খাপ, তার ওপর একটা ভূমিকা, খয়েরি রঙের একটা ক্যাসেটের খাপ, একটা দাড়িওয়ালা লোক, একটা সাইড ফেসে ছোট ছবি, হ্যাঁ কোনায় একটা ছোট্ট ছবি, একটা খাঁচা, এটা একটা দোকানদার যে কাকু বলছে দেখ নতুন এক পিস, নতুন এক পিস, তাহলে কিরকম পিস, তুই তো এসব গান শুনিস, নিয়ে যা এটা নিয়ে যা, ভালো হয়েছে বলছে, হিট করে যেতে পারে, ঠিক আছে দিয়ে দাও। আমি নিয়ে বাড়ি চলে এসেছি। আমার তখন সন্তোষের একটা টেপ বক্স, দুটো বক্স দুদিকে, এবং সন্তোষ কোম্পানির একটা টেপ তখন, সেটাও আর কি মানে ইকোলাইজার রয়েছে আবার তাতে, আমি কিনেছিলাম 800 টাকা দিয়ে কিনেছিলাম সেই সময় সন্তোষের, এবং তাতে বেশ আর কি মানে পাড়া প্রতিবেশী শুনতে পেতে এত জোরে বাজতো, মানে এরকম মানে আমি যে গানটা শুনবো একটু অন্য ধরনের ওই মেজাজের গান, সেই সময় আশপাশ থেকে তোমার মানে অন্য গান ভেসে আসাটা খুব মানে বিরাট একটা ব্যাপার ছিল আর কি, কিন্তু আমি জানলা পাল্লা খুলে দিয়ে শুনতাম, মানে আমার শোনার আমি চারদিকে জানলা টাল্লা খুলে দিয়ে বেশ জোরে বাজিয়ে যে এই ধরনের গান, মানে এই গান শোনাবো আর কি, আমি একা শুনবো না সবাইকে শোনাবো, তো এই মেজাজটা সেই সময় ছিল। এবার নিয়ে এসছি বাড়িতে, ক্যাসেটটা লাগিয়েছি, লাগিয়ে সাউন্ড যখন শুরু হয়েছে আমি দেখছি আরে বাবা এটা তো একটা অন্য সাউন্ডস্কেপ, আমি এতদিন ধরে যে রকম গান বাজনাগুলো শুনছি এটা সেটা নয়, অন্তত 10 বার শোনা হয়ে গেল। অবজারভেশনটা কি ছিল, মানে কোন জায়গাটা ডিফারেন্ট লাগলো তোমার? ডিফারেন্ট মানে বক্তব্য, গানের কথা, এটা তো সময়ের দাবি নিয়ে যে কথাগুলো বেরিয়ে আসছে সেটা আছেই, গাওয়া খুব এবড়ো খেবড়ো একটা গাওয়া, যে গায়কিতে আমরা অভ্যস্ত তার বাইরের একটা অভ্যস্ততা, তার বাইরের একটা অন্যরকম প্রেজেন্টেশন, সব থেকে যেটা আমাকে টানলো সেটা হচ্ছে সাউন্ডস্কেপ, অ্যারেঞ্জমেন্ট। দেখছি আমাদের চারপাশের বেঁচে থাকার যে শব্দ সারা, সেই সমস্ত শব্দ সারা গানের মিউজিক হিসেবে ব্যবহার হচ্ছে। এই প্রথম দেখলাম যে বাংলা গান, একটা এমন একটা বাংলা গান যে গানটায় আমাদের বেঁচে থাকা আশপাশের দৈনন্দিন যে শব্দের মধ্যে দিয়ে আমরা যাই, কাগজ শিশি বোতল আছে, মানে এইটা যে আমার পাড়া দিয়ে রোজ দেখে যায়, আমি কোনোদিন খেয়াল করিনি যে ওটাও একটা ওয়ান টাইপ অফ মিউজিক। হ্যাঁ, আমি কোনোদিন খেয়াল করিনি, আমি দেখলাম আমার সময়ে দাঁড়িয়ে একটা মানুষ এইটাকে গানের মধ্যে ব্যবহার করার সাহস দেখিয়েছে। এই পার্থক্যটা আমার সেই সময় মনে হলো, ব্যবহার করেছে এবং দ্যাট ইজ মিউজিক্যাল। অনেকেই গানের মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করেছে, দ্যাট ইজ নট মিউজিক্যাল, না এটা নয়েজ হয়ে গেছে। গানের চাহিদা অনুযায়ী ব্যবহার করেছে, সব থেকে যেটা আরো লাগতো সেটা তো আর গানের চাহিদা অনুযায়ী, মানে গানটাকে কখনো ডিস্টার্ব করছে না, লিরিকটাকে ডিস্টার্ব করছে না, গাওয়াটাকে ডিস্টার্ব করছে না, কিন্তু সেই সাউন্ড গুলো ওই গানটার প্রয়োজন ছিল, এটা এই লোকটাকে আর আগে কেউ ভাবেনি। মানে আমি একটা কথা সবাইকে বলি যারা ধরো শিলাজিৎ শোনে না, যে একটা কবিতা লেখা হচ্ছে, সে কবিতাটা অসাধারণ লেভেলে লেখা হচ্ছে, ওরকম কবিতা তুমি শোনোনি, যদি ভাবো মাথা লাগাও, মাথা যদি না লাগাও, তোমার ওই শিলুদা বলেছিল না যে যারা ভাববে না তাদেরকে আমি দেখে নেবো, আর যারা ভাববে তাদের সাথে আবার দেখা হবে, সেরকম না ভাবলে তুমি যদি মাথা না লাগাও তোমার হয়তো মনে হবে ক্যাওস হচ্ছে, এটা কি, এটার কোনো মানে নেই, ননসেন্স পোয়েট্রি যেটাকে বলে, ননসেন্স লিটারেচার। মাথা লাগালে দেখবে যে কবিতাটা অসাধারণ, এরকম করে কেউ ভাবলো, দ্যাটস জাস্ট দ্য বিগিনিং। তারপরে সেখান থেকে দেখা গেল কম্পোজিশন, ধরো এ আর রহমান যখন মিউজিক করছেন, আমি একটু বড় করেই বলি বিকজ আই মিন ইট,
এআর রহমান মিউজিক করছেন, সেখানে একটা গান হচ্ছে, গানের পেছনে মিউজিকটা কিন্তু গানটাকে সাপোর্ট করছে, সেখানে রিদম বাজছে, সেখানে একটা নানা রকম হচ্ছে, নানা রকম ফর্ম ভাঙছেন উনি, কোনটা কোন কোন ধরনের জনার ভাঙছেন, কিন্তু স্টিল সেটা মিউজিক গানের জন্য। শিলুদা মিউজিক একদমই। করছে। এক্ষেত্রে আমি একটা একটা কথা এই ক্ষেত্রে বলে নিই, পরে হয়তো ভুলেও যেতে পারি। হুম। সেটা হচ্ছে শিলুদার গানে যে আহ, আবহটা ব্যবহার করা হয়, যে অ্যাম্বিয়েন্সটা, যে মিউজিক্যাল অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়, সেইটারও সেই নৈশব্দ, যে সেই শব্দের ভেতরের যে নৈশব্দটা থাকে, সেই শব্দের যে ব্যবহার, সেই 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 যে মিউজিক্যাল যে অ্যাম্বিয়েন্সটা, সেটাও কিন্তু তার একটা নিজস্ব চরিত্র নিয়ে একটা কবিতা তৈরি করে। যে কেউ সেটা কবিতায় অ্যাড যদি করছে, সেটাই সেই, বলছিলাম আমি, যেটা অ্যাড করছে, মানে হ্যাঁ, কবিতার কথাগুলো তার সঙ্গে এটাও কিন্তু ওই কবিতারই পার্ট, একটা পুরো স্কেপের পার্ট, ওটা কিন্তু কবিতাকে সাপোর্ট করছে না, ওটা কিন্তু একদম মিউজিক নয়, সাপোর্ট করছে না। না, ওটাও কিন্তু ওটা পার্ট অফ কিন্তু দ্যাট সাপোর্ট ক্রিয়েশন। করছে না, ওটা কিন্তু একদমই, মানে ওটাও কিন্তু গান, গানের অংশ, ওটাও কিন্তু মানে একটা চা গানেরই পাখি অংশ। উঠতে, যা পাখি উঠতে দিলাম তোকে, আমার আমার প্রথম পাওয়াটা আমি বলি শিলুদাকে যেখানে আমি পেলাম, উড়তে দিলাম তোকে, যা 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 খোঁজে নে। যেখানে গিয়ে মনে হলো যে যা শুনেছি তার থেকে লোকটা আলাদা। যা পাখি উঠতে দিলাম তোকে লাস্টে একটা, তখন হেডফোনে গান শুনতাম তো, একটা পাখি এখান থেকে ওখান উড়ে গেল। আই এম লাইক ও মাই গড, একটা লোক কম্পোজ করছে, তারপর থেকে নোটিস করতে শুরু করলাম, যেটা কম্পোজিশনে নোটিস করছি। তার আগে তো ধরো রবীন্দ্রসঙ্গীত শুনছি, পীযূষ কান্তি সরকার কি দৃপ্ত গলায় গাইছেন, কি উচ্চারণ ভালো, বাট স্টিল তবলা বাজছে, হারমোনিয়াম বাজছে, ইজ লাইক ইটস ফলোয়িং দ্য সং, ফলোয়িং দ্য মিউজিক। এখানে দেখলাম যে না, ওটা ঠিক মিউজিক না, ওটা একটা অ্যাড করে দিল, যা পাখি উঠতে দিলাম তাকে পাখিটা উড়ে গেল। সেই জায়গাটা আমাকে মাইন্ড ব্লো করে দিয়েছিল। তো তুমি গল্পটা বলো, তোমার গল্পটা আমি আর ইয়ে করবো না। হ্যাঁ, তারপরে? দেখছি আশপাশের যে ঘটনা, ঘটমান যে ঘটনা, সে ঘটনা তো রয়েছে, কিন্তু সে ঘটনাটা যখন গানের মধ্যে চলে আসছে, সেই ঘটনাটা মানুষ দেখতে পাচ্ছে গানের মধ্যে দিয়ে। যে ঘটনা সিনেমার মতো দেখানো যায়, সেইটা উপলব্ধি করলাম হুম, হুম, ফার্স্ট অ্যালবামেই। যে কি করে উপলব্ধি হচ্ছে যে সেই গানটা, সেই সেই ঘটনাটাকে এমন ভাবে তার চারপাশের আবহ দিয়ে, তার গায়কী দিয়ে, তার শব্দের ব্যবহার দিয়ে এমন ভাবেই গানটা গানের গান হয়ে আসছে আমাদের কাছে, যেটা শুধুমাত্র শোনবার থাকছে না আর। সেটা শোনবার ইমাজিনেশন। সঙ্গে সঙ্গে দেখবার হয়ে যাচ্ছে, এবং দেখবার সঙ্গে সঙ্গে সেটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এইখানেই অন্য গানে, অন্য কারুর গান শোনার থেকে শিলাজিৎ মজুমদারের গান শোনার বেসিক পার্থক্য, আলাদা হয়ে বেসিক যায়। আমি পার্থক্য আলাদা, সুদেশনাতেই এইখান অনার্স, থেকে আলাদা হচ্ছে প্রথম থেকেই। আমি সুদেশনাতেই অনার্স গানটা, আমি সুদেশনাতেই অনার্স। প্রথম কথা তো আমি সুদেশনাতেই অনার্স এই কথাটা বলার মতো বোল্ডনেস যার আছে, সেটা তো আমার অদ্ভুত লেগেছিল। লোকে তো কত কি বলে, সেটা কিন্তু সুদেশনাতেই অনার্স কথাটা বলা, আর তারপরে পুরো যে একটা স্কেপ তৈরি করা, সুদেশনাতেই অনার্সে ওজা পারে কেউ পারে না, শেলি কিংবা কিডস, ও যা পারে কেউ পারে না, শেলি কিংবা কিডস। চসার আমার বুকে পারে না বাজাতে ড্রাম বিটস, এবং সেখান থেকে ওর বন্ধুরা কি করেছে, এ কি করেছে, ওটা একটা সিনেমা। ওই যে একটা ছোট্ট গান, ওটা একটা, আমি কত মিনিটের এক্ষুনি এই মুহূর্তে বলতে পারবো না, হয়তো 3 মিনিট, সাড়ে 3 মিনিট, সাড়ে 3 মিনিটের একটা সিনেমা। এবং ওই পুরো যে ক্যাসেটটা, তখন ক্যাসেটই শুনেছিলাম, এখন ইউটিউবে শুনি, আমার কাছে ওই সিডিটা নেই, কিন্তু বা সিডি রিলিজ হয়েছে কিনা তাও জানি না আমি। কিন্তু ওই ওই যে পুরো যে একটা যে অ্যালবাম, লেটস পুট ইট দ্যাট ওয়ে, সেই অ্যালবামের প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা গান ওরকম এক একটা কালেকশন। তোমার মনে হবে যেন একটা তুমি সত্যজিতের একটা ফিল্মোগ্রাফি দেখছো, একটা একদম একটা একদম একটা অ্যালবাম যখন তুমি শুনছো, এক একটা গান এক এক রকম, প্রত্যেকটা গান ভালো, একটা গানও কেয়ারলেসলি করা নয়, এবং একটা শব্দ, একটা সাউন্ড ওখানে এমন ইউজ করা নেই যেটা নিয়ে লোকটা ভাবেনি। যেটা বাড়তি, হ্যাঁ, যেটা বাড়তি, একটাও এমন সাউন্ড যেটা বাড়তি। এরম আমি কাউকে এবং শুনিনি। ঘুম পেয়েছে বাড়ি যা, যে গানটা বেশি মানুষের কাছে পৌঁছলো, আর কিন্তু গানটার চেয়ে বড় কথা, শিলাজিৎ কিন্তু এখানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করলেন, একটা লিঙ্গ তৈরি করলেন, যে লিঙ্গটা কিন্তু মানুষের কাছে পৌঁছে গেল, প্রত্যেককে ওই কথাটা বললো, কিন্তু ঘুম পেয়েছে বাড়ি যা, বললো বললো এটা একটা লিটারেচার একদম। তৈরি করা। এবং এবার তো একটা জিনিস কিংশুদা, তোমাকে একটা কথা বলে দিই, ভুলে যাবো, সেটা হচ্ছে অনিন্দ যখন ওপেন টি বায়োস্কোপ বানাচ্ছেন, ওনার ছোটবেলাটা বেসিক্যালি চিত্রিত করছেন, 90s ওনার বেড়ে ওঠা,
উত্তর কলকাতায় বড় হওয়া, ওই জায়গাতে কিন্তু যখন গানটা গাইছে ছেলেটা, সে কিন্তু গাইছে ঘুম পেয়েছে বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, উইথ দ্যাট বিটটাও গিয়ে গাইছে, কিন্তু গানটা গাইছে ঘুম পেয়েছে বাড়ি যা। তখন কিন্তু অন্য কিছু গাইছে না সে। এনিওয়ে, ঠিকই, কারণ সেই সময়কালটায় ওই গানটাই সবাই গাইছিল। এবং আর সময়ের যেহেতু একটা লোক, আসলে সময়ের যেহেতু কিছু কথা থাকে। একটা সবাই লোকের দম আছে, সেই লোকটার ওই শব্দগুলো তৈরি করতে পেরেছে, সেটা মানুষকে তৈরি স্ট্রাইক মানে সব করেছে। থেকে তৈরি করেছে মানে কি বলতো, এই এই প্রসেসটা আমি যেহেতু দীর্ঘ ধরো প্রায় 20 বছর ধরে আমি গুরু সঙ্গ করছি বা বন্ধু সঙ্গ করছি, যেভাবেই তুমি দেখো, আহ, এইখানে গান তৈরির যে প্রসেসটা সেলুদার আমি দেখেছি, হুম। সেটা শব্দ তৈরি করা বলো বা শব্দ বানানো বলো, সেইটা তার জীবন যাপন থেকে উঠে আসা, তার চারপাশ থেকে শব্দ তুলে আনতেই শিলুদা খুব বেশি দেখেছি আমি সেইভাবে প্রসেসটা দেখেছি। সেটাই যে এই যে ঘুম পেয়েছে বাড়ি যা কথাটা, এটা কিন্তু সেই সময়ের শব্দ ছিল, সেটা শুনতে পেয়েছিল শিলুদা। তুমি যা জিনিস গুরু, শিলুদার হাত আমি থেকে জানি আর কেউ জানে না, এই যে আর গুরু কেউ করে জানে না। কথা বলাটা, ওটা কিন্তু ওই সময় একটা স্টাইল ছিল। মানে তুমি বলতে সেটা পারো এটা একটা সময়ের হিস্ট্রি একটা লেখা হলো, দাবি। এটা একটা মানুষের হিস্ট্রি লেখা হলো, একটা ল্যাঙ্গুয়েজ, ওই সময়কার যে একটা তোমার মানে চলিত ভাষা, যদি তুমি নিয়ে ধরো ধরো যদি তুমি কাজ করতে চাও, তাহলে কিন্তু তুমি দেখবে একটা অ্যালবাম, সেটা কিন্তু একটা একটা আহ, কি বলবো, একটা ডিকশনারির মতো হয়ে গেছে, রয়ে গেছে ওটা। এবং তারপর তো ধরো পরপর তোমার ঠিক এখনই এলো, আমরা বেঁচে আছি এলো, পরপর অ্যালবাম গুলো, আহ, তখন শুনতে থাকছি তখন আর আহ, এক একটা এক এক রকম লাগছে। গান লিখতে আহ, শুরু করলে, হ্যাঁ সেখানেই হোক তোমার প্রথম, তারপরে আর কি কথা হলো, মানে তুমি শিলুদার সঙ্গে এবার আলাপ হলো, এই এবার কানেকশনটা তারপর তৈরি হলো কি করে? এইবারে আহ, তাই বললাম ঠিক আছে, আমি আহ, গান কি করে লিখতে হয়, কি করে লিখবো। গান তো আমি কখনো লিখিনি, আমি তো বলে তুই যেটা লিখিস সেটাই গান, হুম, তুই এটাই লিখবি, তোর মতো করেই তুই লেখ, তুই এটাই লেখ। আমি তুই আর যোগাযোগটা রাখিস, কলকাতার দিকে এলে পরে, শহরের দিকে পাশে আসলে, আর আমি একটু দূরে থাকতাম, মানে এখনো দূরেই থাকি একটু, আসলে এদিকে ঘুরে আস, একবার ফোন লাগাস। ওই শুরু। এবার আমি লিখছি এই লিখছি ওই লিখছি সেই লিখছি, কিন্তু গান কি হচ্ছে না কি হুম, করছি বুঝতে পারছি না। তা এই এই মাথায় ভূত চেপেছে যে গান লিখতে হবে, আচ্ছা ঠিক আছে গাইবে বলেছে, গান একটা লিখে দেখা যায়, কিভাবে গান একটা লেখা যায়। এবার আমরা এক জায়গায়, আমাদের একটা আড্ডা মারার জায়গা আছে, একটা পুকুর হুম, ঘাট, একটা পুকুর ঘাট, তার পুকুর ঘাটটা চারদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, পুকুরটা হুম। বিভিন্ন রকম গাছ, আম গাছ নারকেল জলে গাছ মাছ নেই? বিভিন্ন রকম গাছ। হ্যাঁ, এই পুকুর ঘাটে বসে একদিন বিকেলটা হয়ে হয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, মানে ঠিক বিকেলটা একটু পড়ন্ত বিকেল, হুম, বিকেলটা পড়ে আসছে, হালকা লালচে আকাশটা, রোদ্দুরটা পড়ছে, আর ওই গাছপালার উপর দিয়ে রোদ্দুরটা খুব অদ্ভুত ভাবে জলের মধ্যে একটু যেন মুখ দেখছে একটুখানি আর কি, হুম। জলের মধ্যে তার একটা ছায়া পড়ছে, রোদ্দুর রোদ্দুর গুলো নিচু জলের হয়ে মুখ মধ্যে দেখে পড়ছে। রোজ। হঠাৎ করে মাথায় এলো আমার, হ্যাঁ। ওই ঘাটে বসে যে রোদ্দুর নিচু হয়ে মুখ দেখে রোজ নির্জন পুকুরের জলে, চারপাশে গাছ আর গাছেদের ডালে, পাতায় পাতায় রোদ পড়তি বিকেলে, জলে মাছ নেই। রোদ্দুর নিচু হয়ে মুখটাকে রোজ নির্জন পুকুরের জলে। আর ওই পুকুরটায় কোনোদিন কোনো মাছ হতো না, করে নেই আর কি, মানে এমনি একটা পুকুর পাড়ার ভেতরে আমরা আড্ডা মারতাম, ও এদিন কোনো মাছ ফাছ কেউ ধরতো বা কেউ কোনো মাছ পাওয়া যেত কেউ জানতো না কিছু না। তা এই প্রথম 4টে লাইন, জীবনে প্রথম গান লেখার প্রথম 4টে লাইন আমার এইভাবে আমার মাথায় এলো। আমি তখন যারা ছিল বন্ধু বান্ধব, তাই বললাম যে না আমি এবার একটু আমি বাড়ির দিকে যাই একটু, বলে সাইকেলটা নিয়ে টুক করে সোজা বাড়ি, বাড়িতে এসে মাথার মধ্যে তো ওটা ঘুরছে, হুম, কি এবার তো এগোতে হবে, মানে বেরিয়ে গেলে পরে আর হবে না, ওই মেজাজ থেকে বেরিয়ে গেলে তো, তো লিখি, দেখি কিছু হয় কিনা। বাড়িতে এসে তারপরের লাইন এলো, কোন জলে কোন মাছ কোন চার খাবে, কোন সারে কোন গাছ কি ফুল ফোটাবে, ঘাটে আর আঘাটায় ছিপ নিয়ে হাতে, দিনের স্বপ্নগুলো ছাড় পোকা কাটে, জলে মাছ নেই। উফ, এই ছাড়া। এই প্রথম লিখলাম, এটা লিখেই ফোন করলাম সুধা, সুধা হ্যাঁ
গান লিখেছি, তুমি গান লিখতে বলেছিলে। বলে কই শোনা, হুম। শোনা না। ওই বাহ, ঠিক আছে তুই আমায় পাঠিয়ে দে। ঠিক আছে সেদিন যাবো, নিয়ে যাবো। তা এই করে একটা একটা করে লিখি। আর সুবিধা ঠিক আছে, একটা একটা ফাইল মতো সুবিধা করেছিল আলাদা। আমি লেখা দিলেই ইনি না এই লেখাটা একটু রেখে দাও, বন্ধুকে দিতে বলে ফাইলে গুঁজে দিত। এরকম করে মানে ধরো 10টা লেখা হয়ে যাচ্ছে, 20টা লেখা হয়ে যাচ্ছে, 30টা লেখা হয়ে যাচ্ছে, 100 লেখা হয়ে গেছে। এই বাবা। লিখে আসি তাকে, যেটা মনে হচ্ছে গানের মতো দিয়ে আসি, যে এটা এ নাও। ঠিক আছে এটা রেখে যা। এই করে 100 গান হয়ে গেছে, জমছে। শিলুদা আর গান গায় না। আর এর মধ্যে কি হয়েছে, শিলুদার সঙ্গে থাকতে থাকতে শো গুলো যেতে শুরু করলাম একসঙ্গে। যখনই সময় পাই শিলুদার সঙ্গে চলে যাই, টুক করে একটা বাস ধরে চলে যাই। ইয়ে, তো এবার এই বন্ধুত্বটা আস্তে আস্তে হতে শুরু করলো। হুম। গান নিয়ে কথা হচ্ছে, কবিতা নিয়ে কথা হচ্ছে, কি পড়ছি না পড়ছি। আস্তে আস্তে এই 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 জার্নির মধ্যে কোন ভাবে আমি ঢুকে পড়লাম। একদিন শিলুদা ফোন করলো যে একটা গান লিখতে হবে, তুই একটুখানি বিকেলের দিকে আয়। ঠিক আছে যাবো। কার জন্য লিখতে হবে, ওই যে শ্রমিক সিনহা বলে আমার হুম। এক বন্ধু, তার হুম। জন্য লিখতে হবে। সেই সময় শ্রমিক সিনহার একটা গান হিট করেছিল, আমি যে বিবাহিত বলে হুম। একটা গান। এই হুম। থেকে একটা অ্যালবাম হুম। বেরিয়েছিল, আমি যে বিবাহিত বলে খুব হিট করেছিল গানটা। ঠিক আছে, এই প্রথম শ্রমিক দার সঙ্গে আনা কালিন্দির ফ্ল্যাটে। হুম। এবার এই শ্রমিকদের সঙ্গে গান লেখা শুরু হলো। শ্রমিকদাও তখন আনন্দবাজারে চাকরি করতো, গান গাইবে বলে আনন্দবাজারে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে শিলুদা কি সেই তখন সময় চাকরি করতো শ্রমিকদা আনন্দবাজারে? না, ছেড়ে শিলুদাও দিয়েছে? ছেড়ে দিয়েছে, শিলুদাও ছেড়ে দিয়েছে, শিলুদাও ছেড়েছে, তারপর পর শ্রমিকদাও ছেড়েছে। কারণ এই গান গান করবে বলেই আর কি, যে নতুন বাংলা গানের কাজ করব, আর কিছু করব না। হুম। তাই এই শ্রমিকদার সঙ্গে তখন এই শিলুদাই আলাপ করিয়ে দেয়। এবার ওই গান তৈরির শুরু হলো। শুরু হয়ে তারপর শ্রমিকদার সঙ্গে বেশ অনেকটা সময় একসাথে কাজ করার পর তোমার শ্রমিকদার অ্যালবাম বেরোলো লাগলে বলে, সুপার হিট করলো হুম। কাকা লাগলে বলে। হুম। অ্যালবামেই ছিল এ মা, তাতে শিবুদা একটু ফোনেটিক্স করেছিল, একটা জায়গায় ভোকাল ট্রিটমেন্ট করেছিল, একটা ভোকাল মিউজিক করেছিল, একটা এ মা বলে একটা গান ছিল তার মধ্যে। এটা এরকম করে এবার শিলুদার সঙ্গে থাকতে থাকতে যা হলো, যে একে একে সব শিল্পীদের সঙ্গে আলাপ হতে থাকতো। এবার যেহেতু সবাই জানছে আমি গান লিখছি, কি লিখছি, আয় আয় একদিন শুনবো। এবার এই করে করে সবাই গান গাইতে শুরু করে দিয়েছে, একটা দুটো করে। এই শ্রমিকদের সঙ্গে আলাপের পর আলাপ হলো ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে। আইডি, তখন হ্যাঁ। বললো আমার জন্য গান লিখবে। হুম। হ্যাঁ লিখবো, কেন লিখবো না। বলে, তা এবার তার সঙ্গে কাজ করা শুরু হলো। তখন চিরদীপ দাশগুপ্ত, তখন হুম। এখন তো হুম। ইন্দ্রদীপ, হুম। তখন হুম। নাম ছিল চিরদীপ। তা এই করে গান লেখার মানে লিরিসিস্ট হিসেবে শহর কলকাতায় লোকজন আমাকে চিনতে শুরু করলো। কিন্তু শিলুদা আর গান গায় না। যতবার বলছি যে তুমি বললে গান লিখতে আমাকে, আমি হুম। গান লিখতাম। এবার সেই গান দেখছি সবাই গাইতে শুরু করে দিয়েছে, একে একে রেকর্ড হচ্ছে, রেকর্ড বেরোচ্ছে। তুমি তো গাও না, তা তুমি হুম। গানটা গাইবে কবে? বলছে শোন, তোর গান আমি ওই একটা এইভাবে গেয়ে তো কোনো লাভ নেই, আমি গাইবো তোর একটা গোটা অ্যালবাম গাইবো। তুমি এবার শিলুদার সেই মতো গোটা করেই বলছো। অ্যালবাম, হ্যাঁ মানে আমি আর তোর গোটা অ্যালবাম গাইবো। মানে ঠিক এইভাবেই আর কি, আমাকে যেভাবে বলেছে আমি তোমাকে সেটাই বলছি আর কি। মানে সেই মুহূর্তগুলো তো হুম। আমি আবার দেখতে পাচ্ছি, মানে সেই মুহূর্তগুলো পৌঁছে যাচ্ছি কথা বলতে রিলিভিং। বলতে। হ্যাঁ। তো এবার বললো যে আর গোটা অ্যালবাম গাইবো। আমি, ঠিক আছে তাই তাই হবে। এবার সে গোটা অ্যালবাম কবে হবে কেউ জানে না, আমি লিখে যাচ্ছি। তো ফিসফিসে গিয়ে আমার মনে হলো শিলুদা যেন একদম সেই যেমন হয় না যে পাখি, ধরো আহ শুঁয়োপোকা প্রজাপতি হয়ে গেল, শিলুদা যেন নিজেকে একদম, খুঁজে পেল একদম যে একটা দিস ইজ বাঁক হোয়াট আই ওয়ান্ট। বলো, হুম। মানে ভূমিকাতে একটা তবু বাঁক। একটা যেন কোথাও যেন একটা ইয়ে ছিল, মানে তাগিদ ছিল যে মেন স্ট্রিমে আমাকে ফিট করতে হবে। তার ওই যে ভূমিকায় পাঁচ ছিল। 64 ঘন্টা গাইছে। আহ, আহ, তারপর তোমার আমরাও বেঁচে আছি বলো, ঠিক এখনই বলো, হুম। যে অ্যালবাম গুলো সেই অর্থে সেই সময় চলেনি। তারপরে এসে চললো হচ্ছে এক্স ইকুয়ালস টু প্রেম, হুম। যেটাতে ঝিন্টি হুম। সুদেশনা, হুম। এ, মানিকতলার মোড়ে, যেটা একটা আবার একটা বাঁক, হুম। যেটা যেভাবে ভূমিকা থেকে এসে ভূমিকা বা ঠিক এখনই বা আমরাও বেঁচে আছি যেভাবে আমরা পেয়েছি, এক্স ইকুয়ালস টু প্রেমে দেখলাম পুরো আর একটা শিলাজিৎকে হুম। পাওয়া গেল। হুম। হুম। মানে একটা গান যেন গোটাটাই একটা গান, একটা ক্যাসেটের 9টা গান, 9টা গানই কানেক্টেড। একদিন বিকেল বিকেল হঠাৎ করে একদিন গেছি, মানে ফিসফিস তার মধ্যে ফিসফিসের কাজ শুরু করেছে
শুরু করার পর বেশ কিছু লেখা, তার আগে বেশ অনেক আগের মানে বেশ কিছু আগে কিছু লেখা হয়েছে, লেখা মানে ওই ফিসফিসের প্রসেসটার মধ্যে বা ওই ভাবনাটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটা অনেকটা পরে গিয়ে টের পেয়েছি। ভেতরে ভেতরে কাজটা, লেখাটা বা গানের ভাবনাটা অনেকদিন আগে থেকেই ভাঙচুরটা তৈরি শুরু হয়েছে। যে আহ, অনেকটা সময় গ্যাপ, এক্সট্রিকালস টু প্রেমের পর এক্সট্রিকালস টু টুয়াইস প্রেম হয়ে গেছে, লাইভ একটা লাইভ প্রোগ্রাম, সেইটাকে এক্সট্রিকালস টু টুয়াইস প্রেম হয়েছে। সেই সময় একটা ব্যান্ড করবে বলে প্ল্যানিং করেছিল শব্দ দূষণ, সেই শব্দ দূষণ ব্র্যান্ডিং এই, সেই শব্দ দূষণ নাম নিয়েই এক্সট্রিকালস টু টুয়াইস প্রেমটা হয়েছে, যে শব্দ দূষণ একটা ব্যান্ড শব্দ দূষণ সেই সময়। তারপরে বহুদিন আর কোনো তাগিদ পাচ্ছিল না, বা খুব একটা এলোমেলো অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই অস্থিরতাটা সঙ্গে থেকে টের পেয়েছি যে একটা একটা অন্য কোনো ভঙ্গিমায় কথা বলতে চাইছে, বা অন্য কোনো সাউন্ড স্টেপ রেডি করতে চাইছে, বা একটা একটা অন্য কিছুর অনুসন্ধানে আছে, একটা একটা কিছু একটা কিছুর মধ্যে পৌঁছতে চাইছে, কিন্তু সেটা পারছে না, সেই যন্ত্রণাটা নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেইটা টের পাচ্ছি। তার মধ্যে মধ্যে বিভিন্ন জায়গায় সেই সময় যাচ্ছে, প্যাভলভে যাচ্ছে, গিয়ে একটু ভিন্ন মানসিকতার মানুষদের সঙ্গে মিশছে, কথা বলছে। সেই সময় প্রথমে কিছু মানে অতটা বুঝতে পারিনি যে এই ধরনের কোনো কাজের মধ্যে ঢুকছে। প্রথম যেদিন বুঝলাম সেটা হচ্ছে কালিন্দির ফ্ল্যাটেই তোমার বিকেলের দিকে আমি একদিন গেছি, একটা গান বানালাম, শোন। সেদিনকে প্রথম ভাবো তো সেদিনটা শোন, ভাবো তো সেদিন যদি রোজ রাতে, রোজ আকাশ। রাতে ফার্স্ট, সরি হ্যাঁ, সরি রোজ সরি, রাত, সেটাই বলো। রোজ রাত, রোজ রাতেটা প্রথম আমার ফিসফিসের তোমার প্রথম গান শোনা হচ্ছে রোজ রাতে, রোজ রাতেটা প্রথম আমাকে শোনায়। এবার শুনে আমার প্রথমে ভালো লাগে। এবার আমি আমারও লাগেনি। এবার প্রথম প্রথমে ভালো লাগেনি, প্রথমে কোনোভাবেই ভালো লাগে না। প্রথমে একটা গিটার নিয়ে গানটা গাইছে, আমি কিছু রিলেটই করতে পারছি না। আমি যেভাবে যে ভাবনায় এত বছর ধরে শুনে এসেছি শিলুদাকে, সেটা এই গানটায় সেটা পাচ্ছি না। আমি তখন মনে মনে আমি ভাবছি যে আমি কিছু যে যে এটা তো একটা উম, অন্যরকম একটা ভঙ্গিমা, এটা তো অন্য গানগুলোর সঙ্গে মিলছে না, এটা তাহলে কিছু একটা অন্য হচ্ছে, ব্যাপারটা ব্যাপারটা অন্য হচ্ছে। তখন বিষয়টার মধ্যে ঢুকতে চেষ্টা করলাম যে কি হচ্ছে একটুখানি বোঝা যাক। আরো কিছুদিন যাওয়ার পরে ফিস ফিসটা শুনলাম, ফিস 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 মানে মাছ, জাস্ট ছিটকে গেলাম আমি। আমার যেন মনে হলো যে ওই ছেলেটা আমি, পুকুর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এবং গাছের শব্দেরাও যে কত নৈশব্দের যে কত সুন্দর শব্দ হয়, মিউজিক তৈরি হয়, এই নৈশব্দে নৈশব্দে যে শব্দ তৈরি করতে পারে, এ জাস্ট মানে ওই গানটায় বুঝলাম যে হ্যাঁ এবার একটা অন্য কিছু হতে চলেছে। এবার তারপর পর পর গানগুলো একটা একটা করে যখন হচ্ছে, গানগুলো বানানো হচ্ছে, গানগুলো বানানোর প্রসেসের মধ্যে সাউন্ড স্কেপ রেডি হচ্ছে, সাউন্ডস্কেপটা কি করে রেডি হচ্ছে, ওটাই আমি সবচেয়ে ইন্টারেস্টেড। মানে রেডি হচ্ছে ছিল তো ওরকম ভাবছে কি করে, যে একটা ওরকম একটা যে ইয়ের কথা তুমি যেটা বলছিলে, যে পুকুরের কথা বলছে, সেই পুকুরের উপরে ঢিল গিয়ে পড়ছে, এবং ঢিলটা হ্যাঁ গিয়ে এই যখন পড়ছে তার এইগুলোটা, সাউন্ডটা চারদিকে এই কাঁপিয়ে দিচ্ছে। পুরোটাই এই যে আমি শিলুদার মিউজিক তৈরি করার যে প্রসেসটা, আমি কাছ থেকে যতটুকু দেখেছি, এই যেটা চাইছে ঠিক সেই ছবিটা কোনো না কোনো ভাবে শিলুদাই যে অ্যারেঞ্জ করছে, যে ওই সাউন্ডটাকে নিয়ে আসছে, তাকে শিলুদাই বলছে যে এইখানটায় আমি এইটা চাই। যে এরম না, আর আর সবাইকে যেভাবে দেখেছি যে একটা গান হয়ে গেল, গানটা দিয়ে দিল, যে অ্যারেঞ্জার সে তার মতো করে একটা সাউন্ডস্কেপ তৈরি করলো। শিলুদার ক্ষেত্রে, শিলুদার প্রত্যেকটা গানের ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নৈশব্দ, যাই বলো যেভাবে বলো যতটুকু আছে, পুরোটাই শিলুদার দেখতে পাওয়াটা আছে, পুরোটাই ভাবা। সেই ভাবনাটাকে কোনো না কোনো ভাবে
বুঝিয়ে যে অ্যারেঞ্জ করছে তার সাউন্ড থেকে বের করে এনেছে, যেখানে যেটা চেয়েছে, যেদিনকে যে গানের জন্য যেটা চেয়েছে যে বসে অ্যারেঞ্জে, সেটা পুরোটাই পুরোটাই শিলুদার ভাবা, পুরোটাই ভেবেছে যে আমি এখানটা এইটা চাই। এবার তার জন্য এমন অনেক সময় হয়েছে যে তখন ফিসফিসের সময় তখন আবলুদা কিছুটা কাজ করেছে, তখন গৌতম ব্যানার্জি অনেকটা গৌতম ব্যানার্জি কাজ করেছে। এমন একটা সময় হয়েছিল যে আবলুদা কাজ করেছে, কাজ করার পর তখন প্রেস্টোতে কিছুটা রেকর্ড হয়েছিল, প্রেস্টোতে গানগুলো ডাম্প করা হয়েছে, হয়ে বেশ কিছুদিন কাজ করার পরে কিছু একটা যান্ত্রিক গোলযোগ হওয়ার পরে মানে একটা বড় পোর্শন ফাইল এই ধরনের কিছু একটা উড়ে গেছিল, মানে সেটার অনেকটা কাজ হয়ে যাওয়ার পরে তারপর সেটা আবার নতুন করে করতে হয়েছে, সেটা পুরোটাই মানে ড্রাইভ তোমার হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছিল বা কিছু একটা হয়েছিল, সেটাও একটা লং প্রসেস, একটা লেন্দি প্রসেস হয়েছিল, অনেকটা সময় লেগে গেছিল। তার মধ্যে ফিসফিসের মধ্যে আমি কাজ করতে দেখেছি তন্ময়দাকে দেখেছি। তাই? তন্ময় বসু কাজ করেছেন? তন্ময় বসু কাজ করেছে ফিসফিস অ্যালবামটার মধ্যে। পিন্তা জুম ওই যে জায়গাটা, ওই জায়গাটা তন্ময়দার ভোকালও আছে যতদূর সম্ভব, ওইখানটা তন্ময় বসু কাজ করেছে। একটা দিন তন্ময়দা একদিন এসছে, তন্ময়দা ওই সময় ওই জায়গাটা কিভাবে হবে, ওই বোলটা কিভাবে আসবে, এই সময়টা ওইখানটা তন্ময়দাকে দেখেছি ফিসফিস অ্যালবামটার সঙ্গে খুব একাত্ম ভাবে থাকতে ওই সময়টায়, একটা একটা দুটো গানে ওই সময়টায়। এবং সে একটা লেন্দি প্রসেস, বেশ অনেকগুলো দিন ধরে অনেকটা সময় ধরে তৈরি হয়েছে। এবং ফিসফিস অ্যালবামটায় আমারও ভোকাল আছে, আমারও গলা আছে। কেউ ভাবে ভাবের ঘরে হয় চুরি, কেউ ভাবে চেয়ার দেবে শুশুরি, দাবার চালে পরে আগুন যায় পুড়ে, ভাবনা কেন ভাব পাগলের বুক জুড়ে, কেউ ভাবে, ওই ভোকালটা আমার। সে এরকম ভাবে মানে ওই সময় অনেকে অ্যালবামটা বিভিন্ন রকম, ওই অ্যালবামটায় রনিতা কাজ করেছে আমাদের, একটা জায়গায় বুঝতে পেরেছি, ভোকাল ওই যে নীলু নীলু বলে ডাকছে যখন, ওই 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 ভেতরের থেকে মা আমি আর পারছি না, ভাবো তো সেদিন গানটার আগের আমি আর পারছি না, রনিতার ভোকাল আছে। ওরা আমাকে নিউক্লিয়ার বমের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো মানুষ একসাথে একটা, এবং এগুলো সবই শিলুদা বলে দিয়েছে যে আমি এরকমটা চাই, কেউ ভাবে একটা এরকম আঁকার মতো হবে, তোমায় বলে দিয়েছে শিলুদা। গান নিয়ে যতটুকু ছবি আঁকা হয়েছে ওর ভেতরে পুরোটাই শিলুদা এঁকেছে, পুরোটাই। তার রং বলো, তার রেখা বলো, তার ভাব বলো, তার ভঙ্গিমা বলো, যেভাবেই তুমি বলো না কেন, পুরোটাই শিলুদার। প্রত্যেকটা গান শিলুদার নিজের হাতে তৈরি করে। তার জন্য ধরো সেই তৈরি করতে গেলে পরে যা মাল মশলা লাগবে সেটা হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে, সে কেউ ভোকাল দিয়ে, কেউ সাউন্ড দিয়ে, কেউ তার ভাবনা দিয়ে সেটাকে আরো একটু উস্কে দিয়ে, কিন্তু মূল ছবিটা কিন্তু শিলুদাই দেখেছে। শিলুদার গানটা শিলুদা যেভাবে দেখেছে ঠিক সেইভাবেই কিন্তু আর বাকিটা তৈরি হয়েছে। এটা পুরোটাই এটা শিলুদার গান তৈরির প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে প্রত্যেকটা গানের ক্ষেত্রেই গেছে। এবং ফিসফিস অ্যালবামটা সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে প্রথম একটা অ্যালবাম, যে অ্যালবামটা যে 9টা গান 9টা চরিত্রকে রিপ্রেজেন্ট করছে, 9টা চরিত্র, 9টা, মানে এটা আমার উপলব্ধি বলছি আমি, ফিসফিস অ্যালবামে আমার উপলব্ধি যে ভিন্ন মানসিকতার 9 রকম ভিন্ন মানসিকতার মানুষ এক একটা মানসিক অবস্থা থেকে তার সংলাপ, তার আত্মকথন যেভাবে যে ভঙ্গিমায় বলছে ঠিক সেইগুলোকেই এক জায়গায় আনা হয়েছে। যেরকম ফিসফিস গানটা 9টা ক্যারেক্টার তৈরি হয়েছে আমার ভাবনা অনুযায়ী, যে 9টা ভিন্ন মানসিকতার মানুষের ভিন্ন, এটা তো পুরোটাই এক একটা গান শুনলে পরে আমার এক একটা মানুষের মানসিক অবস্থানের কথা মনে হয়েছে।
যতবার শুনেছি ততবার। এবং ফিসফিস গানটার ক্ষেত্রে খুব বেশি করে আমাকে নাড়া দেয় ফিসফিস গানটা। এবং ভাবো তো সেদিনটাও অবশ্যই একটা অন্য রকম লাগে। কিন্তু ফিসফিস গানটা আমার গোটা অ্যালবামের মধ্যে ফিসফিস গানটা আমার সব থেকে বেশি আমাকে রিলেট করেছে। আমি ওই গানটার ভেতরে যে যন্ত্রণাটা, সেটা আমার ভেতরে আমি টের পেয়েছি, কোনো না কোনো ভাবে আমি রিলেট করতে পেরেছি। এবং ফিসফিস অ্যালবামের প্রত্যেকটা গান এক একটা চরিত্রের গান, যে চরিত্রগুলো আমাদের সমাজের মধ্যে চরিত্র, তারা একটা ভিন্ন মানসিকতায় পৌঁছে যাওয়ার কারণে তাদেরকে আমরা পাগল বলে হোক বা অন্য রকম কোন রকম মানে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য আমাদের যে তৎপরতা সব সময় তৈরি হয়, যে গড়াদের ওপারে যা, এখানে আর একটা নবারুণীয় অ্যাপ্রোচ আছে। একটা যে মানুষ, সেই মানুষগুলোর কথা, ওগুলো যে মানুষগুলোকে আমরা, যেই ভিন্ন মানসিকতার মানুষগুলোকে আমরা তাচ্ছিল্য করেছি, আমরা অস্বীকার করার চেষ্টা করি প্রতিনিয়ত, ঢিল মারি। আমাদের যে পাগল এই লোকটা, মানে এটা কিন্তু তার যে মানসিক অবস্থান। শিলুদার একটা বিখ্যাত ডায়লগ এ প্রসঙ্গে রেলেভেন্ট, সেটা তোমায় বলি, তুমি অবশ্যই তুমি শুনেছো। সেটা হচ্ছে যে কে পাগল সেটা ডিপেন্ড করে সে গড়াদের কোন পাশে আছে। এটা আমার অদ্ভুত স্ট্রাইক করেছিল, যে গড়াদের ওপাশে যে আছে, যে অ্যাকচুয়ালি আমাদের কাছে পাগল, সে কিন্তু আমরা যখন গড়াদের এপাশে দাঁড়াচ্ছি আমাদেরকে পাগলই ভাবছে, ভাবছে ও তো পাগল, আবার এপাশের লোকটা ভাবছে ওপাশের লোকটা পাগল। আসলে মানসিক, এটা তো একটা একটা মানসিক অবস্থান। সে এমন একটা ভিন্ন মানসিকতায় কোনো না কোনো ভাবে পৌঁছে গেছে, সেই মানসিকতাটাকে আমরা রিড করতে পারছি না, আমরা পড়তে পারছি না, তার ভাবনা অনুযায়ী আমরা পৃথিবীটাকে দেখতে পাচ্ছি না। সে যেভাবে দেখছে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, আমরা তার ভাবনার মেন্টাল স্টেটে আমরা পৌঁছতে পারছি না। সেই পৌঁছানোর একটা চেষ্টা এই গানগুলোর ভেতরে লক্ষ্য করা যায়। সেটা বারবার ফিরে এসেছে, বারবার ফিরে এসেছে, এবং সেই মানসিক অবস্থানটাকেই ধরবার চেষ্টা এই অ্যালবামটা, গোটা অ্যালবামটা জুড়ে। এবং সেই মানুষগুলোর আর্তনাদ, সেই মানুষগুলোর চিৎকার, সেই মানুষগুলোর যন্ত্রণা এই গানগুলোর ভেতর থেকে নিয়ে আসার চেষ্টা হয়েছে। সেই মানুষগুলোর কথাই যেন এই গানগুলো বলেছে, যে ওই মানুষগুলোর সঙ্গে থেকে মিশে দেখে উপলব্ধি করে এই গানগুলো তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং জার্নিটাও, এই গানগুলো তৈরির জার্নিটাতেও শিলুদাকেও দেখেছি বারবার এই মানুষগুলোর কাছে ফিরে যেতে, বারবার পৌঁছে যেতে এই লোকগুলোর কাছে, যে এদের থট থিঙ্কিং প্রসেসটা, এদের থট প্রসেসটা কি সেটা বোঝার একটা চেষ্টা। সেই গান যখন তৈরি হচ্ছে সেই সময়টাতেও দেখেছি সেই ছটফটানিটা, সেই আরতিটা, সেই যন্ত্রণাটা নিজেও ওর ভেতরে যদি এই উপলব্ধিটা না তৈরি হতো তাহলে গানগুলো ছিটকে বেরোতো না। মানে অ্যালবামটা শুরু হচ্ছে একটা অদ্ভুত ভাবে ফ্রি গানটা দিয়ে, দেব দেব, তখন তোমার তোমার মনে হবে যে একটা সেই যেমন ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে যেটা আমরা খুব বলি, সেটা হচ্ছে যে ডায়লগের লেখাটার বাঁধুনিটা এত সুন্দর যে তোমার মনে হবে যে ডায়লগটাই আমাকে যদি কেউ লিখে দেয় আমি পড়বো বসে, যে ডায়লগটার বাঁধুনিটা এত সুন্দর। তো শিলুদা ওই ফ্রিতে পৌঁছবে বলে, মানে ফ্রি এর যে বক্তব্যটা, সেটা একটা তো তোমার মানে অ্যান্টি কনজিউমারিজমের একটা একটা জায়গা থেকে শিলুদা সেটাকে একটা স্যাটায়ার টাইপের করে লিখেছে কিছু একটা, হোয়াট এভার, সেটা শিলুদার ল্যাঙ্গুয়েজে শিলুদা লিখেছে। এবার বলছে দেবো দেবো, বলছে কি দিবি বাবা, বলছে মাটি খেকো নীল পোকা দেবো। হ্যাঁ, তুমি ভাবো লোকে ভাঁড় দেয় না, ঠিক সেই উত্তর কলকাতায় একটা কালচার আছে যে তোমার ধরো ওই যেটাকে আমরা চাটাচাটি বলি, বাট বা বা মানে চলতি হিন্দিতে যেটাকে টাং খিচাই বলে, সেরকম একটা অ্যাপ্রোচ কিন্তু এটা আছে বলে আমার মনে হয়েছে। কারণ ওই বলতো না, এটা ধরো বাচ্চা ছেলে এসে বললে বা তাকে সবাই চাটতে শুরু করলো, কি দিবি বাবা, মাটি খেকো নীল পোকা দেবো, এবার লেবু জেলে, তার মানে কি, এরকম করতে করতে একটা র্যান্ডম জিনিস করতে 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 ঘুরতে ঘুরতে সেখান থেকে তারপরে ফ্রিতে কামড়ে দেবো, এই জায়গাটায় পৌঁছবে। আর আরেকটা যেটা যেটা মানে আমার এই এই অ্যালবামটাতে ফিসফিসটা হচ্ছে আমি প্রথম, আমার একটা বন্ধু, স্কুলে পড়ি তখনও আমি, তো আমার একটা বন্ধু একটা অ্যালবাম দিল, বললো যে এই ক্যাসেটটা শোন বাড়িতে গিয়ে। এবার এই উঠতে চেয়েছিলাম গানটা, আমি আমি দেখবে ফেসবুকে মাঝে মাঝেই ও গানটা ফিরে আসে আমার কাছে খুব নানা রকম
সাইকোলজিক্যাল ইয়ের সময়, মানে ধর একটা স্ট্রেসে আছি বা হয়তো খুব আনন্দে আছি, বিভিন্নভাবে, ওটার কোনো কারণ নেই। এবার উঠতে চেয়েছিলাম গানটা, না আমার একটা কিরকম জার্নির মতো। যতবার আমি শুনি আমার মনে হয় যেন আমি একটা জার্নি দিয়ে যাচ্ছি, সে কত কিছু উঠে আসছে, টুকরো টুকরো ছবি। একটা সেই বিজ্ঞাপনের ছবি যেমন হয়, যেমন বিজ্ঞাপন যেমন তৈরি করা হয়, বিভিন্ন বিভিন্ন টুকরো টুকরো কত ছবি, হ্যাঁ, সেরকম একটা বিভিন্ন ছবি উঠে আসছে, একটা কিরকম হচ্ছে অদ্ভুত ফিলিং। আর কবিতা যেমন হয়, কবিতা তো আর ঠিক মানে তোমাকে আর কি বলবো, তুমি তো কবি মানুষ, কবিতা তো আর ঠিক মানে একটা করে গদ্য যেমন ভাবে হয়, একটা গুছিয়ে প্রত্যেকটা কথা লেখা নয়, একটা অংশ এমন ভাবে বলে দেওয়া হবে যেটা তোমার মনেতে গিয়ে হাজারটা কথা হয়ে যাবে একটা শব্দ। সেরকম এক একটা এক একটা ভিশন তৈরি হচ্ছে ওখানে, ভিশনটা আবার ডিজলভ করে যাচ্ছে, শিলুদা নিজেই বলছে ডিজলভ, আবার একটা নতুন তৈরি হচ্ছে। একদম এবং একদম। এবং আমার মনে হয়েছে মাই গড, এরকম তো আমি শুনিনি কোনোদিন আমার জীবনে তখন, তখনই। বা ওই যে আহ, মেঘটা বাঁশি হয়ে যাচ্ছে, সেই বাঁশি বলে টানছে যখন, সেই টানটা বাঁশির আওয়াজ হয়ে গেল ঘুরে গিয়ে, সেই টানটা গলাটা ভয়েসটা বাঁশি হয়ে গেল। মাই মাইন্ড ওয়াজ ব্লোন। যে এরকমও ভাবছে কেউ। তখন ছোট আমি, মানে এত কিছু বোঝার জায়গায় নেই, কিন্তু আমার খুব স্ট্রাইক করেছিল। ফিসফিসের মানে ফিসফিস অ্যালবামটা তো দেখো, আহ, আহ, এমন একটা অ্যালবাম, এমন কতগুলো গান, যে গানগুলো যেখানে আহ, যে যে ভাবনায় আমরা শিলুদাকে শুনে এসেছি এত বছর ধরে, সেই ভাবনার থেকে পুরো বেরিয়ে গিয়ে ভেঙে একটা অন্য দিগন্ত খুলে দিল, এবং এমন একটা দিগন্ত খুলে দিল যা আমাদেরকে আর শুধুমাত্র ওই গানগুলোকে বাংলা গান ভাবার মতো জায়গায় আর রাখলো না। একটা ইন্টারন্যাশনাল যেন হয়ে গেল। একটা যেন সারা পৃথিবীর গান হয়ে গেল, যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষেরই মানসিক অবস্থান ওইখানে পৌঁছতে পারে। এবং গানগুলোকে তুমি যদি নটা চরিত্রের নটা গান বলো, সেভাবেও তুমি ভাবতে পারো। আবার একটা মানুষেরই নরকম মানসিক অবস্থান হিসেবেও তুমি ভাবতে পারো, যে একটা মানুষ এক একটা সময় এক একটা মানসিক অবস্থানে পৌঁছচ্ছে, এক একটা ভিন্ন ভিন্ন মানসিক অবস্থানে, সেভাবেও ভাবতে পারো তুমি, যেভাবেই তুমি ভাবো না কেন। এবং সেটা শুধুমাত্র আর বাংলা গানের জায়গাতেই দাঁড়িয়ে রইলো না, এটা একটা 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 আন্তর্জাতিকতা তৈরি করলো, একটা শিলুদার সারা শিলুদার একটা। একটা শিলুদার একটা গল্প বলেছিল, সেটা হচ্ছে গৌরখ্যাপা যাদবপুর মেলাতে, যাদবপুর বাউল মেলাতে, বা ওই ওই যে কি উৎসবটার নাম বলে যেটা যাদবপুরে হয় বেশ বড় সড়ো, বাউল মেলা, সেখানে গৌরখ্যাপা গাইতে উঠেছে, বলেছে গৌরখ্যাপা নাকি বলেছেন যে স্টেজে উঠে, যে এই গৌরখ্যাপা স্টেজে উঠলো, এখন স্টেজটা ইন্টারন্যাশনাল হয়ে গেল। এটা শিলুদার বলা গল্প। এবং ফিসফিস থেকে সত্যি এরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সাউন্ড, মানে সেটা তুমি একটা সাউন্ড স্কেপ হিসাবে শুনতে পারো, যতটা তোমার ভূমিকা সাউন্ডস্কেপ। কিন্তু তোমাকে বুঝতে হবে, না বুঝলে তোমার অসুবিধা। কিন্তু ফিসফিসটা বা সর্বনাশটা, স্পেশালি দুটো অ্যালবাম, এক্স ইকুয়াল টু প্রেম প্রেমও নয়, শুধু এই দুটো অ্যালবাম এখন অব্দি শিলুদা যা করেছে, এরপরে কি করবে আমি জানি না, কিন্তু এই শুধু দুটো অ্যালবামকে তুমি শুধু সাউন্ড হিসেবে শুনতে পারো, শুধু সাউন্ড। তুমি তোমার সাউন্ড। তোমার বাড়ি ঘানাতে, তুমি বাংলা কোনোদিন শোনোনি তোমার জীবনে, তোমার বাবাও শোনেননি, তুমি এই একটা অ্যালবাম খুলে শুনতে বসলে তুমি পুরো পুরো অ্যালবামটা জুড়ে এন্টারটেইনড হবে। এবং এটা একটা প্রশ্ন করি, যে ধরো আমরা ভালো ইয়েতে শুনেছি, সুমনের গানও শুনছি, সুমন তো এইচএমভিতে রেকর্ড করছেন, নচিকেতা শুনেছি, ওই সময় যারা যারা করছেন, তুমি আরো অনেকজনের নাম বললে, এদের সাথে তুমিও কাজ করেছো। শিলুদা গান করছে, শিলুদার কিন্তু গানের কোয়ালিটি, রেকর্ডিং এর কোয়ালিটি অনেক বেটার। একটা গান তো শুধুমাত্র একটা কথা সুর বা আহ, গাওয়া এর উপর শিলুদার গানটা তো নয়। শিলুদার গানটা তার বাইরেও, মানে একটা কবিতা ধরো ছাপা হয়েছে কোথাও, আমি কবিতা দিয়ে বলি তোমাকে, যে হুম। একটা কবিতা আহ, ধরো একটা সাদা কাগজে তুমি 6টা লাইন কবিতা লিখলে, কবিতা কোথায় আছে? ওই 6টা লাইনের মধ্যে আছে তা তো নয়, 6টা লাইনের একটা ফাঁকা জায়গা আছে, কবিতা সেইখানে আছে। যে হুম। ওই ফাঁকা জায়গার ব্যবহারটা জানতে পারবে, তাহলে পরে তার ওটা কবিতা, তার ভেতর থেকে কবিতাটা আসলে তো না বলা কথাগুলোর মধ্যে তো আমাদের কথাগুলো বলা হয়ে থাকে। কিয়া বাত, কিয়া ঠিক বাত। এক্স্যাক্টলি শিলুদার গানের ক্ষেত্রেও যেটা বিষয়, সেটা হচ্ছে যে যতটা আমরা গান গান শুনবো বলে শিলুদার গানটাকে শুনি, তার কথা বা ভঙ্গিমা বা গায়কী, তার বাইরেও যে একটা বিশাল ওই স্পেস, একটা সাদা কাগজের মধ্যে যতটা জায়গা থাকে, সেই সেই নৈশব্দের যে ব্যবহার, সেই সেই জায়গাটা শিলুদা ভেবেছে। তাই শিলুদার গানটা শিলুদার গান,
অন্য কোনো বাংলা গানের সঙ্গে তার কোনো গানের কোনো মিল নেই, তার গানের বক্তব্যের মিল নেই, তার গায়কিতে কোনো মিল নেই, তার সাউন্ড ডিজাইনিং এ কোনো মিল নেই। যে কারণে শিলুদার গানটা যেরকম ভাবে রজনীকান্ত সেনের গান রজনীকান্ত সেনের গান, রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদ সেনের গান অতুল প্রসাদের গান, ঠিক সেরকম ভাবেই বাংলা গানে শুধুমাত্র বাংলা আধুনিক গান বা বাংলা মডার্ন সং এর মধ্যে শিলাজিৎ মজুমদারের গানগুলোকে ফেললে চলবে না। এটা কিন্তু শিলা গান, এটা কিন্তু একটা আলাদা ফর্মের গান। কোথাও একটা না আমার মনে হতো প্রথম থেকেই যে শিলুদাকে দিয়ে ফোকটা গাওয়াতে হবে, মানে কোথাও একটা ফোক রক আমরা নাকি ওই লালমাটির সরানে ফোক রক আমরা সঙ্গে ছিলেন না? হ্যাঁ, সেটা তো আরো পরে, অনেক পরে, ওই ফিসফিসের পরপরই। এবার হিট বলতে যেটা বোঝায় আর কি, সেটা কোম্পানি পায়নি, কিন্তু প্রচুর খরচা হয়েছে অ্যালবামটা, সেই সময় প্রচুর খরচা হয়েছে, মানে একটা অ্যালবাম করতে যে খরচাটা সময়, হ্যাঁ, এবং যে সময় এবং যত মানুষ নিয়ে কাজ হয়েছে, যা ইচ্ছে সেখানে করেছে, যেই সাউন্ডটা দরকার ছিল হামটু বাঁশি বাজিয়েছে, বা যাদের যাদের মানে পুরো অ্যাকোস্টিক যা যা দরকার তাই তাই ব্যবহার করা হয়েছে। তারপরে এবং এমনকি ফিসফিস অ্যালবামটার সময় শিলুদা নিজের থেকেও বেশ কিছু টাকা, মানে বেশ অনেকটা টাকা শিলুদা নিজের থেকেও খরচা করেছিল, মানে কোম্পানি যা দিয়েছিল তার উপরেও আরো অনেকটা টাকা খরচা হয়েছিল। এইসবের পর তাও 3-4 বছর গ্যাপ গেছে, তারপরে মানে অ্যালবাম আর কি করবো, ওর মধ্যে আমি ক্রমাগত শিলুদাকে উস্কে গেছি যে এবার একটা ফোক করতে হবে, চলো জয়দেব মেলায় যাব, জয়দেব মেলায় গেছি, এরকম আর কি, মানে ফোকটা করতে হবে, আমি গান খুঁজে এনে দিচ্ছি, দিনের পর দিন গান খুঁজে এনে দিচ্ছি, এই গানটা শোনো, এইটা এটা, এই করতে করতে পবন দাস বাউলের কাছ থেকে শুনলাম জয়দেব মেলাতে ধীরে ধীরে পেয়ে যাও তুমি তীর বেদনা, গানটা রেকর্ড করে জয়দেব থেকে ফোন করেছি, একটা হেভি গান পেয়েছি, দারুণ, কি চমৎকার, ও এসে গানটা ভালো লাগলো, শিলুদারও ভালো লাগলো, বলে বাহ গানটা তো ভালো। এই করতে করতে আমার কখনো মনে হতো যে এই যা গান শিলুদা তৈরি করছে বা যে গান, সেটা তো নিজের গান, সেটা তো নিজের বেঁচে থাকা নিজের যাপন থেকে গান উঠে আসছে, কিন্তু তার ভেতরে একটা যে খ্যাপা মানুষ বসে আছে, যে খ্যাপা বসে আছে, সে খ্যাপার গান থাকবে না, এ কি করে হয়? সে খ্যাপাকেও তো খ্যাপাতে হবে, সে খ্যাপাকে খেপিয়ে যাওয়ার চেষ্টা আমি করে গেছি বহুদিন ধরে, সলতে পাকিয়ে তারপরে অবশেষে বললো চল তাহলে একটা অ্যালবাম ভাবি, তখন গানগুলোকে আলাদা করা হলো। তখন ভ্রমরের সন্ধানে বলে পূর্ণেন্দু পত্রীদের একটা সংস্থা ছিল, ভ্রমরের সন্ধানে, সেই ভ্রমরের সন্ধানের 4টে করে 8টা ক্যাসেট বেরিয়েছিল সেই সময়। এই সংস্থাটা একদম গ্রাম থেকে ফোক আর্টিস্টদের নিয়ে এসে তাদের গান রেকর্ড করিয়ে একটা সংকলন তৈরি করতো আর কি, তাদের কোম্পানির মধ্যে দিয়ে। এই ভ্রমরের সন্ধানে থেকে আমরা কিছু গান বাছলাম, যেমন ভাদু লেলে গানটা বাছা হলো, তারপরে পিন্ডারে পলাশের বোন পেলাম ওখান থেকে, তারপর কত এইভাবে একটা একটা করে গান, তারপর কে লিখেছে তার সঙ্গে যোগাযোগ করা, তার থেকে তাকে সাম্মানিক পৌঁছানো, তার থেকে তার কনসেন্টটা নেওয়া, গানটা আমরা গাইবো, এই করে করে তারপর তো লালমাটির সরানে অ্যালবামটা হলো। এবং লালমাটির সরানে অ্যালবামটা যখন তোমার ওই গানটা লিখছে, ওই লালমাটির সরানে টাইটেল ট্র্যাক যেটা সেটা লিখছে, সেটা সেই সময় ওই গানটা লেখার সময় আমিও বোলপুরে, শিলুদাও বোলপুরে, একসাথে দুজনে বোলপুরে গেছি, শান্তিনিকেতনে আছি। শান্তিনিকেতনে শিলুদা লিখছে যে লালমাটির সরানে গানটা, লেখার মধ্যে তখন ওই গানটা লেখা হচ্ছে, একটা করে স্ট্যাঞ্জা লিখছে আর একটু একটু করে শোনাচ্ছে। ওই লালমাটির সরানে গানটার লেখার প্রসেসটার মধ্যে ছিলাম সেই সময়টায়। তারপর তো লালমাটির সরানে অ্যালবামটা হলো এবং একটা খুব হিট অ্যালবাম সেই সময়, খুব মানে সাগরিকা কোম্পানির খুব লালমাটির সরানে মানে গানটা আর কি, ওই গানটা খুব বেজেছিল এফএম টেফএম এ, সবাই শুনেছিল।
না পেলি আমাকে আর তোকেও ওটা খুব বেশ ইয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুনে মানে সাউন্ডস্কেপটা আবার অ্যাপ্রিসিয়েট করেছি পরে নিজে শুনে। তখন তো আর ওই রেডিও টেডিওতে অত শোনা যেত না, মানে শিলুদার যেটা সাউন্ডস্কেপ, যেটা স্টিরিও করে, যে একটা সাউন্ড মানে কখনো সরে যাচ্ছে, একটা অন্য সাউন্ড মাঝখানে চলে যাচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেখান থেকে সরে যাচ্ছে, ওগুলো হেডফোনে শুনলে ভালো ইয়েতে শুনলে ছেলে বোঝা যায়। তখন তোর ইয়েতে তোমার পানের দোকানে, চায়ের দোকানে, নিজেদের বাড়ির রেডিওতেও ওটা তো একটা তো মনো স্পিকার বাজছে, সেখানে তো ওই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েটই করতে পারতাম না। কিন্তু একটা লোক ভেবে সেই সময় করে গেছে কাজটা, যে কোনো একদিন যখন এরকম সিস্টেম হবে, ওই ওই কবিতাটার কবিতাটাও সঙ্গে শিলুদা দীর্ঘদিন ধরে বাঁচছে। তোমাকে বলেছে এটা কবিতা দিতে, 100টা কবিতা দিয়ে দিয়েছে সুশীলদা, কিন্তু মনে আছে, মনে ঘুরছে 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 করতে করতে ঘুরছি। একটা গান মধুসন্ধ্যাদি হয়ে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো। প্রথম প্রথম মানে এই ক্ষেত্রে বলি, হ্যাঁ হ্যাঁ, প্রথম বলো বলো। মানে এইটা এই মধুসন্ধ্যাদি গানটা লেখার ক্ষেত্রটাই আমি প্রথম বলি। কথা বলো, আমরা মধুসন্ধ্যাদি গানটা তোমার লেখা, দুর্গা সেটা একটু স্পষ্ট করে বল, লোকে হ্যাঁ শুনুক। দাদির চিঠি নীল খামে গিটারের তার বন্ধু হ্যাঁ মধুচন্দ্রাদি গানটা তো ওই রিমঝিম অ্যালবাম বলে যে অ্যালবামটা করেছিল শিলুদা আর কি, পরবর্তীতে সব 9টা গানের মধ্যে 8টা আমার লেখা ছিল আর একটা গান শিলুদার লেখা ছিল। কোনটা কোনটা ছিল তার তাহলে? মধ্যে মধুচন্দ্র শিলুদার লেখা ছিল জয়গুরু এনজয় গুরু বলে যে গানটা, ওই জয় গানটা গুরু, লেখা ছিল। এনজয় তুমি গুরু, দিলে বন গুরু, গুরু, তুমি হ্যাঁ। দিলে মেঘ, তুমি দিলে তুমি ওই আছো গানটা। ধুতি আছে আছে বিপ্লব, কিন্তু ওই যে তুমি আছো ধুতি আছে আছে বিপ্লব, এই কথাটা আমি সবসময় কোট করি সবাইকে, যে একটা লোক কি সুন্দর মানে প্রিসাইজ, কি প্রেসিশনে স্যাটায়ার করা যেতে পারে, এই জায়গাটা মানে দুটো কথায় স্যাটায়ার করা যায় এরকম আমি এক্সাম্পল আর কোথাও পাইনি। আমার নিশ্চিত ছিলাম আমি যে পুরো অ্যালবামটা শিলুদার লেখা, কারণ হচ্ছে যে না, এই এই ধরনের। গানটা লেখা শিলুদারই। হ্যাঁ, এই গানটা এই লেখা গানটা শিলুদার। তুমি যে আচ্ছা তুমি, গানটা হ্যাঁ, বলছো এই মধুসন্ধ্যাদি বলো গানটা তোমার। শিলুদার লেখা। এবং এবং তারপরে তোমার আর আর বাকি যে গানগুলো আছে নেশা বলো বা মধুচন্দ্রাদি বলো বা কেষ্ট বলো বা আর বাকি সব গানগুলোই আমার। তা মধুচন্দ্রাদির ক্ষেত্রে বলি তোমায় যে আমরা শিলুদার দুর্গাপুরে শো, দুর্গাপুরে শো করতে গেছি। তা সেই সময় শো মানেই আমিও হাজির, হুম, আমিও যাই, মানে যখন যেখানে আমিও সেখানে। হুম, এবার মানে ছায়া সঙ্গী যাকে বলে আর কি। হুম, এবার এবার তো দুর্গাপুরে আমরা তো পৌঁছে গেছি। এবার দুপুরবেলাটা রেস্ট, সন্ধ্যেবেলা শো, দুপুরবেলা সুন্দর রেস্ট নিচ্ছে ঘরে, আমাদেরও ঘর রয়েছে, রেস্ট নিচ্ছে। এবার দুপুরবেলা যে জায়গাটায় আমাদের রেখেছিল সেটা খুব চারপাশে শাল, মহুয়া এইসব গাছ আছে আর কি, মানে শাল গাছ, সেগুন গাছ, এরকম অনেকগুলো গাছ দিয়ে ঘেরা একটা রিসর্টের মতো। সেখানে অনেকগুলো ঘর, আর সেই গাছগুলোর ভিতরে ছোট্ট দূরে একটা একটু একটা কটেজ মতো, সেটাতে ওই যারা আহ, আহ, ওই রিসর্টটাতে কাজকর্ম দেখাশুনো করে বা মালি, এরকম কারুর একজনের আর কি ওই কটেজটা। তো এবার সবাই দুপুরবেলাটা রেস্ট নিচ্ছে। তা আমি ওই খাতা একটা পেন নিয়ে টুকটুক করে ওই খুব নির্জন ওই গাছপালার পাতাগুলো ঝরে পড়েছে, আহ, সেই রকমই একটা সময় পাতা ঝরে রয়েছে চারদিকে, ওই রকম একটা ছায়া ছায়া অবস্থা হয়ে আছে। তা ওই সময়টায় ওই কটেজের ওই সিঁড়িতে বসে এই গানটা লিখি, কটেজের সিঁড়িতে বসে গানটা লেখার পরে এই গানটা লিখে এবার গানটা লেখা শেষ হয়েছে। এবার যখন শিলুদা উঠেছে, গানটা আমি এটা লিখলাম, এই প্রথম শিলুদা বলেছিল এতদিনে একটা গান লিখবি। আহা, মানে ওই আহা, তার মধ্যে ধরো কিছু না হলেও প্রায় 150 গান দিয়ে দিয়েছি, তার ফাইল বন্দি হয়ে গেছে শিলুদার কাছে। কোনো গানে বলেনি যে গান লিখেছিস। এই ফার্স্ট গান, একটা লোকের কি যে ভিশন, গানটায় একটা লোকের কি যে ভিশন। গানটায় শিলুদা প্রথম বলেছিল যে এই প্রথম একটা গান লিখলি। হলুদ শাড়ি মধুছন্দা দিই তোমার বাড়ি বলেছিল প্রথম গান লিখতে বলার পরের কি গান, সেটা যেরকম বললাম সেরকম শিলুদা কোনটা প্রথম আমি গান লিখলাম বলে আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে এবার তুই গান একটা লিখলি। সেটা হচ্ছে মধুচন্দ্র। বলেছিলে প্রেম থাকে আড়ালে, বুকে পাবি ঠিক বুকে ঠোঁট পাবি ঠিক পাড়ালে, আড়ালে, পাতা ঝরা বিকেল বেলা। রাস্তায় ঝরা বিকেল বেলা, এবং ওই ঠিক ওই বিকেল বেলাটাতেই লেখা গানটা। তুমি কোনো এবং দিদির প্রেমে ঠিক ওই পড়েছিলে তখন ফাঁকা ঝরা, কিংসুলতা? এই তো বলা খুব, কোন বাঙালি পড়ে না বলো তো। হ্যাঁ প্রেম তো মানে মানে মধুসন্ধ্যাতে ছিল বলছো? মধুচন্দ্রাদি তো এখনো আছে। হ্যাঁ মধুচন্দ্রাদি এখনো আছে, মধুচন্দ্রাদিরা কখনো হারায় না। আসলে কি বলতো, আমাদের এই জগৎ সংসার, এই যে মহাকাশ, এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড,
এ সবই কিন্তু কবিতারই তো অংশ, কবিতার বাইরে তো কিছু না, সবই এর মধ্যেই দেখবে তাল লয় ছন্দ সবটা নিয়েই চলছে, এই মহাজীবন চলছে। তার একটা অংশের ভেতরেই আমরাও রয়েছি, এবং যে মুহূর্তে আমাদের ভেতর থেকে ওই ভাইব্রেশনটা বেরোলো, ওই ফর্মে বেরোলো, ওই শব্দে বেরোলো, ওই রেখায় বেরোলো, রঙে বেরোলো, সেটা এই চলমান মহাজীবনেরই একটা অংশ হলো। তখন ওই চলমান মহাজীবনের ভেতর থেকে যার যার মতো করে যে যেরকম ভাবে যে ভাবনায় আছে, সে সেভাবেই সেটাকে পেল। শিলুদা বহুদিন ধরেই বলছে যে এমন একটা অ্যালবাম করব যেটা সবকিছুকে আলাদা করে দেবে, বাংলা গানের একটা সর্বনাশ হবে, বাংলা গান যেভাবে ভেবে এসছে সেভাবে তার থেকে সরে এসে গানের 12টা বাজালাম অ্যান্টেনা। এবং এই কাকের যে একটা তোমার যে একটা কাকের চিত্র বারবার ঘুরে 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 ফিসফিসেও ছিল, অ্যান্টেনা, চারটে কাক, বাংলা গান, মা, বাংলা গান খাচ্ছে খাক। ওই জায়গা থেকে একটা, এখান থেকে একটা, এখানে এই জায়গাটা ফিরে ফিরে এসছে। তো সর্বনাশ জিনিসটা আমার মনে হয় শিলুদার মাথায় বহুদিন ধরে ঘুরছে, শিলুদা অনেক দিন ধরে বলছে, তারপরে দেখলাম একটা অ্যালবাম বের হলো। এবার তুমি যদি জার্নিটার কিছু জানো, গল্প একটু আমাদের বলো না। সর্বনাশের সর্বনাশটা এটা ওই মানে একটু ফিসফিসটা করে বেরিয়ে যাওয়ার পর, তারপর তো লাল মাটির স্মরণের পর সর্বনাশেরটাও আর একটা বাঁক বদল বলা যেতে পারে। সর্বনাশের তোমার অ্যালবামের ডিজাইনটা ক্ষেত্রে খুব একটা এক প্রস্থ যুদ্ধ হয়েছিল আর কি, লড়াই, মানে একটা তখন আশা অডিও কে বোঝাতেই খুব একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যে একটা দেশলাই বাক্স, অ্যালবামটা হয়েছিল একটা দেশলাই বাক্স, দুপাশে বারুদ রয়েছে, মানে প্যাকেজিংটাও একটা অন্যরকম ছিল সর্বনাশে, প্যাকেজিংটা অন্যরকম ছিল। শিলুদার বরাবরই তো একটু মানে ইনলে থেকে শুরু করে পুরোটাই, যেহেতু সবটাই শিলুদা দেখাশুনো করে, মানে পুরোটাই মানে যেন আগে থেকে শিলুদার ভাবা থাকে বিষয়টা। এবং তুমি শিলুদার গানের খাতা যখন দেখলে কখনো দেখতে পাবে যে প্রত্যেকটা গানের পাশে পাশে তার মতো করে ছবি আঁকা। শিলুদার তো ছবিটাও মানে সেই সময় থেকেই ছবিটা আঁকতে শুরু করে দিয়েছে। এখন তো সব সময় ছবি আঁকে, সময় পেলেই ছবি আঁকে, দেয়াল পেলেই ছবি আঁকে। তখন থেকেই ওই গানের খাতাগুলোর পাশে পাশেই পেন দিয়ে খুব অদ্ভুত অদ্ভুত ছবি, যেগুলো উদাহরণ দাও। এই গানটার ভেতর থেকে হয়তো কোনো নির্দিষ্ট কোনো ছবির মানে পাবে না কিছু, কিন্তু ওই গানের সঙ্গে হয়তো কোনোভাবে সেই ছবিটা একটা মানে তৈরি করছে। হয়তো আঁকিব, কিন্তু সেই রেখারও হয়তো কোনো মানে আছে সেই গানটার সঙ্গে, সেটা তার ভেতর থেকে ওইভাবেই বেরিয়েছে। গানের পাশে পাশে ছবি আঁকা। সর্বনাশের এই জার্নিটার মধ্যে এটা আমার খুব মনে পড়ছে, সর্বনাশের গানগুলো, এবং তারপর সর্বনাশের প্ল্যানিং করা, কোন গান কোন আগে যাবে পরে যাবে। সর্বনাশের সময়কার ওই প্রত্যেকটা পাতাতেই সেই সময় শিলুদা নিজের ডায়েরিতে এই ছবিগুলো করে মারে রোজ। যে নৈশব্দ তৈরি হচ্ছে তার লেখার সমস্ত লেখাটা জুড়ে, সেই নৈশব্দ কি করে শব্দে রূপান্তরিত করা যায় সেই প্রসেসটার মধ্যে দিয়েও যায়। হৃদয় তোমাকে ছুঁতেছে হাজার হাজার শব্দে, এটা দেখতে না পেলে তৈরি করা সম্ভব। আরে শরীরে মন, মনের ভেতরে শুধুমাত্র কতগুলো অক্ষর বা কতগুলো শব্দ পাশাপাশি বসিয়ে একটা কিছু লিখে ফেললাম, সেই বিষয়টা এরকম নয়। এবং সেই লেখাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা যাবতীয় শব্দেরা যে অবস্থায়, যে সামাজিক ভাবনায়, যে ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবেই যে লেখাটা আসুক, সেই সমস্তটাই যেন সেই লেখাটার গায়ে জড়িয়ে আসে। যে যতটা ওই স্পেসটাকে ব্যবহার করতে পারবে, সেইখানেই তো
লেগে বসতে থম থম থম, সামনে আকাশ নাগর দোলা দিচ্ছে পাক পাকে তালে ঘুরতে থাক ঘুরতে থাক। আচ্ছা, তুমি যখন ধরো কেষ্টপুর গানটা লিখছো, যে ট্রাফিক সিগনালে আটকা পড়ে দেখি কেষ্টপুর, পেছন থেকে বলছি বাগুইহাটি কেষ্টপুর। হ্যাঁ বাড়ির হ্যাঁ হ্যাঁ, তো বাঁশিতে সুর আছে, নোরেন গুড় আছে, এসব হচ্ছে। তো সেই যে ডায়লগ গুলো, সেগুলো কি তোমার লেখা না ওগুলো শিলুদা অ্যাড করেছে পরে সাউন্ডস্কেপ হিসেবে? কিছু শব্দ শিলুদার আছে, কিছু শব্দ আমার আছে, একসাথে বসে এই গানটা আসলে দেখো আমার প্রথম কবিতার বই, নাম আমার কৃষ্ণচূড়ার গান কবিতা। হুম কবিতায় 4টে স্ট্যান্জা ছিল। হুম সেই সেইটা গাইবে বলেছিল, এবং সেই লেখাটাকে নিয়ে আমরা বেশ কয়েক রাত আমি আর শিলুদা একসঙ্গে কাটিয়েছি। মানে আমি দুটো লাইন লিখছি, শিলুদা একটা লাইন বলছে, এরকম করে আমরা দুজন মিলে দীর্ঘ দীর্ঘ সময় কাটিয়েছি। হ্যাঁ ভালো লাগছে না, এবার রাখ, আবার পরে দেখছি, এরকম করে আবার আর একদিন বসলাম। এই গানটা দুজন মিলে আমরা সাজিয়েছি। মানে ধরো এই গানটা নিয়ে, গানটা ধরো 10 লাইনের গান, আমরা দুজন মিলে হয়তো 500 লাইন লিখেছি গানটা নিয়ে। মানে আমি ধরো লিখলাম যে দুপেক বাংলায় ডাবের জল তুমি, ওফ কি ভাই, ভাবের ময়দানে ভাবের শাহরুখ ময়দানে খান। শাহরুখ খান। হ্যাঁ হঠাৎ এই লাইন দুটো লিখেছি, আরে এই দুটো বেরিয়েছে। শুধু উপেক বলছে, "আয় বাংলায় শালা।" ডাবের জল তুমি, এটার মতো হ্যাঁ এটার মতো ভালো যেটাকে তুলনা বলে, হ্যাঁ শুনো না। হ্যাঁ, যেটাকে তুলনা বলে, যে সেরকম আমি খুব কম পেয়েছি, খুব কম। বিগত কত কথা কাব্যে তোলা থাক, যেভাবে বুঝিয়েছো বুঝেছি তাই। এবার এইরকম ভাবে মানে একসাথে বসে শিলুদা গিটারটা নিয়ে গিটারটা বাজাচ্ছে, রিদিমটা দিচ্ছে আমাকে, লেখ লেখ হয়ে যাবে হয়ে যাবে। দুটো লাইন বেরোলো, বেরিয়ে আর কিছু হচ্ছে না। করতে করতে আবার হয়তো অন্য একটা সময় গিয়ে আর দুটো লাইন বেরোলো। এরকম করে এই 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 কেষ্ট গানটা আমরা অনেকটা সময় নিয়ে বানিয়েছিলাম, দুজন মিলে বসে অনেকটা সময়, মানে অনেকগুলো রাত। তখন শিলুদা থাকতো পাম অ্যাভিনিউ এর বাড়িতে, তোমার পাম অ্যাভিনিউ এর বাড়িতে রাত্রিবেলা ওই বাইরের ঘরে শুধু একটা লাইন বলছে, আমি একটা লাইন করছি, এই করে রাতের পর রাত কেটেছে, বেশ কয়েক রাত কেটেছে এই গানটা নিয়ে। তারপরে ধরো 500-700 লাইন লেখা হয়ে গেছে এই একটা গান নিয়ে। তারপরে তার থেকে বেছে বেছে কেটে কেটে এই একটা গান তো বোঝা তৈরি যায় করা যে এত, হয়েছিল। যে কারণে মানে এত মুন্সিয়ানাটা এত ভালো কথাগুলো। একদম একদম, মানে যে কারণে পুরো ওই মানে বাঁধুনিটা আর কি, লেখার বাঁধুনিটা খাপে খাপে হয়েছে যাকে বলা যায় আর কি। একদম মানে পুরো অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম এই গানটা নিয়ে, অনেকটা সময়। আর লাস্ট এই রিমঝিম অ্যালবামের ক্ষেত্রে বলতে পারি 7টা গান লেখা হয়ে গেছে, আর একটা গান দরকার। সে গানটা আমার আর লেখা হচ্ছে না, আর আমার কোনো লেখা শিলুদার পছন্দ হচ্ছে না। বলছে ধর আর একটা গান লিখতে পারছিস না, আর একটা গান লিখতে পারছিস না। এই করে মানে অনেক দিন কেটেছে এই করে, যে হচ্ছে না, অথচ গান রেকর্ড করতে ঢুকে গেছে। হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলা ছাদে গেছি, আমি আর আমার এক বন্ধু, আমি আর তন্ময়, আমাদের বাড়ির ছাদে গিয়ে সন্ধ্যেবেলা একটু, তখন খুব একটু মানে খাওয়া দাওয়ার মধ্যেই আমি একটু থাকতাম আর কি, পাগলা জল একটু বেশি খেতাম। একটু পাগলা জল ঢেলেছি গ্লাসে, দুজন মিলে ছাদে গল্প করতে করতে সন্ধে নেমেছে, একটু তারা ফাড়া দেখছি, এসব হচ্ছে আর কি, একটা ট্রিপে, দুজন মিলে ট্রিপে সন্ধ্যেবেলা মেজাজটা লেগেছে বলা যায় আর কি, যাকে আচ্ছা, একটু মেজাজ লেগেছে। হঠাৎ করেই মানে সুন্দর ওয়েদার ছিল, হালকা করে করে একটু মেঘলা মেঘলা ওয়েদার হতে শুরু করেছে, যে হাওয়া দিচ্ছে, হালকা একটা হাওয়া দিচ্ছে। ওই দুটো লাইন মাথায় স্ট্রাইক করলো, মেঘের যদি হাত রেখে মন হারমোনিয়াম, হাতের কি আর দোষ বলো, হাত নরম খোঁজে। আমি যে এটা তো ভালো লাইন। তন্ময়কে বলছি, তন্ময় এটা কি প্রথম এই গান দুটো ছিল লাইন বোধহয়? এই গানটা এই ছাতে সন্ধ্যেবেলা 5 মিনিটে লিখেছিলাম গানটা। তন্ময় মোবাইলে টর্চ ধরেছে, আর নিচ থেকে একটা খাতা আর পেন আমি নিয়ে আবার ওপরে গেছি, আমার বাড়ি থেকে 4তলার ছাদে গেছি, গিয়ে তন্ময় মোবাইলের আলো ধরেছে, আর আমি গোটা গানটা ওই ছাদে বসে লেখা, এবং একবারে লেখা। লিখে ওখান থেকে শিলুদাকে ফোন করেছি, শিলুদা গান হয়ে গেছে, এটা লিখেছি, শোনো। গানটা শোনানোর পর বললো, তুই আমাকে কালকেই নিয়ে আয়। এই গানটা কালকে নিয়ে গেলাম, সুর হলো, গান রেডি। এটা একটা ধারা তৈরি করেছে। বাংলা গান নয় মানে, এই কথাটা আমি তোমাকে ফোনে আমি বলেছিলাম এখানে। বাংলা, হ্যাঁ বাংলা গান, ভারতবর্ষের গানে আমি শুনিনি, ইন্টারন্যাশনাল মিউজিক আমি বলতে পারবো না, এত দেশ এত মিউজিক হচ্ছে, আমার ঠিক কমেন্ট করা উচিত হবে না। পপুলার ইন্টারন্যাশনাল মিউজিকও আমি শুনিনি এরকম গান, বাংলা হিন্দি মানে
ভারতীয় মিউজিকে শুনিনি, ভারতীয় মিউজিক হয়তো বলবো অনেকটাই শোনা। বাংলা ভাষা নিয়ে কাজ করেছে ঠিকই, কিন্তু হ্যাঁ, এই গানগুলো একটা আন্তর্জাতিকতা পেয়ে গেছে, পেয়ে গেছে। একটা আন্তর্জাতিকতা পেয়ে গেছে, প্রথম আমি কথা। দুটো দ্বিতীয়, লোকের নাম করব যারা ইন্টারন্যাশনাল মিউজিকে, যারা ধরো এই রেকর্ডিংটা শুনবে পরে, তারা হয়তো যদি শিলুদার গান ভালো লাগে হয়তো এই গানগুলো অ্যাপ্রিসিয়েট করবে। একটা হচ্ছে ইয়োশি হরিকাওয়া, আমি জানি না উনি কোথাকার মানুষ, নামটা জাপানি, কোন দেশে থাকেন আমি জানি না। ওনার গানে কিন্তু কথা নেই, উনি কিন্তু ওই শুধু মিউজিক দিয়ে বা শুধু সাউন্ড দিয়ে একটা স্কেপ তৈরি করেছেন, যেটা কিন্তু শিলুদার মতো অনেকটা। শিলুদা কোনোদিন ইয়োশি হরিকাওয়া শুনেছে কিনা আমি জানি না। ইয়োশি হরিকাওয়া, আর একটা হচ্ছে দ্য বুকস বলে একটা নিউ ইয়র্কের ব্যান্ড আছে, ওরা এরকম কিন্তু অ্যাম্বিয়েন্ট মিউজিক তুলে, কিন্তু তাতে কোনো কবিতা নেই, সেটা শুধু সাউন্ডটা। মানে শিলুদা যদি কবিতারা বাদ দিয়ে শুধু সাউন্ডস্কেপ তৈরি করতে চায় যেমন হয়, দুজনেই সেরকম। কিন্তু কবিতা এবং গান, এটা আর্লি আর্লি স্টেজের পিঙ্ক ফ্লয়েড ছাড়া আমি আর কোনো তুলনাও ঠিক করব না। মানে পিঙ্ক ফ্লয়েডের কিন্তু মিউজিকটা ওরকম হলেও কবিতাটা কিন্তু ওই লেভেলে নয় বলেই আমার মত। তা বাদে আমি শিলুদার গানের কোনো কোনো প্যারালাল আমার না শোনা নেই, প্যারালাল আমি নেই, নিশ্চিত আছে, আমি আমারও নিশ্চিত। শোনা নেই। হ্যাঁ, আমারও শোনা নেই। যে কোনো আলোচনাই আহ, সম্পূর্ণ হয় না, ইনকমপ্লিট রয়ে যায় যদি না আমরা তার একটা ক্রিটিক করি। শুধু আহা আহা করাতে কোনো আলোচনার কমপ্লিটনেস আসে না। এবার আমরা সেদিকটায় যাই। তোমার কি মনে হয় যে তুমি যদি একটা ফ্যান হিসাবে, তো তোমার সব থেকে বড় ক্রিটিক হওয়ার দায়, ফ্যান হিসাবে তোমার যদি ক্রিটিক হওয়ার দায় থাকে, তাহলে তুমি শিলুদার মানে মিউজিক সম্বন্ধে কি বলতে চাও? সমালোচনার জায়গাটা তুমি যদি বলো যে আহ, মানে গান লেখার ক্ষেত্রে বা কবিতা লেখার ক্ষেত্রে আহ, আহ, মানে খুব একটা আলসেমির মধ্যে দিয়ে কাটায় শিলুদা হুম। গান তৈরির ক্ষেত্রে। এইটা একটা শিলুদা বারবার যে এটা কথাটা বলে, আমি বললে এই কথাটাই বলতাম। আমার পাচ্ছে না, আমার পাচ্ছে। এত বছরের একটা মিউজিক্যাল কেরিয়ার তুমি ভাবো, কিন্তু এত বছরের একটা মিউজিক্যাল কেরিয়ার, তার মধ্যে গান কটা? একমাত্র মানুষ, একমাত্র গায়ক, একমাত্র শিল্পী আমার দেখা, যে নিজে একটা গান হয়ে গেছে, নিজেই একটা গান, সে নিজেই নিজেকে গাইছে। সে কখনো ছবি আঁকছে, সে গান কখনো ছবি হচ্ছে, সে গান কখনো কবিতা হচ্ছে, সে গান কখনো গল্প, যা গান কখনো অন্য কোনো আর্ট ফর্মে, মানে শিল্প জীবনটাকে তার সকাল থেকে উঠে রাত্রির অবধি সব সময়টাই সে কোনো না কোনো আর্ট ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার ধরো সে আমার কাছে প্রথমে তো একজন সে কবি, একজন মানুষ, তারপর একজন কবি, তারপরে সে একজন সুরকার, তারপরে গায়ক, তারপর অভিনেতা। এবার ধরো এতগুলো বিষয় একসাথে করতে গিয়ে আহ, তার গান লেখার ক্ষেত্রে বা কবিতা লেখার ক্ষেত্রে কোথাও একটা হয়তো সময় একটু কম হয়ে গেলেও যেতে পারে আর কি। কারণ যখন একটা মানুষ যখন ছবি আঁকছে, তখন ছবিটার ভেতরে ঢুকে যাচ্ছে, তখন দিনের পর দিন দিনের পর দিন ছবিটা আঁকছে, ছবির মধ্যে দিয়েই হয়তো সে তার কবিতাগুলো লিখছে। হয়তো সেটা অক্ষরে হ্যাঁ, অব্দি সেটা হয়তো পৌঁছতে ভালো পারে। কাজ করছেন শিলুদা, হ্যাঁ, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার এই কিন্তু কমপ্লেনটা থেকে যাবে যে শিলুদা কিন্তু ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে আজ পড়তিস আপাতত টিপটিপ কিংসুক তার সঙ্গে এইটুকুই। কিংসুক চট্টোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদের, যারা এটা শুনলেন সময় করে। এরকম ঝিন্ডিদের দরবারে আড্ডা কিন্তু চলতেই থাকবে। চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো, জীবনের যত জটিল সেসব শুনতে হলে আমাদের পাশে থাকতে হবে। নিয়মিত আপডেটের জন্য আমাদের চণ্ডীমণ্ডপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা ক্লিকিয়ে দিতে হবে, ব্যাস। আর রইল আমাদের কমেন্ট বক্স, জানাবেন কেমন লাগছে। আমাদের এই ভার্চুয়াল বন্ধুত্ব চলতে থাকুক। ভালো থাকবেন সকলে, সঙ্গে থাকবেন। আমাদের একটাই উদ্দেশ্য, আড্ডা হোক, হৃদয় এক্স থাকুক। ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো,